দেখুন, গেছো দাদাকে খুঁজে পেতে কোথায় যেতে হবে তা বলে দিয়ে গেছেন সুকুমার রায়। ইদানিং তৃণমূলের দাদাদের খোঁজ মিলছে হয় পুলিশ লকআপে, না হয় খাটের তলায়, নয়তো শাড়ির স্তূপে। আর এরই মধ্যে কলকাতার আরো এক জোড়া কাউন্সিলর তাদের ঠাঁই হলো শ্রীঘরে। আর এহেন তৃণমূল দলটার ভবিষ্যৎ কি? পরিষদীয় দলে ভাঙন কি আরো চওড়া হবে? একই পরিণতি হবে সংসদীয় দলেও? এরই মধ্যে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠক বাতিল হয়ে গেল। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বর্তমান তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, শনিবার থেকে রবিবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার জোড়া তৃণমূল কাউন্সিলর। একদিকে শনিবার রাতে গ্রেপ্তার হলেন 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। রবিবার গ্রেপ্তার করা হলো 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। আর এ নিয়ে কলকাতা পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। দেখুন, কোথাও সাত সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও প্রাক্তন শাসক দলের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার থেকে রবিবার কলকাতার আরও 2 তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমজন কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, আর দ্বিতীয়জন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এ নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। 2023 সালে এক নাবালিকাকে নির্যাতনের মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিনের। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য সম্প্রতি চাপ দেওয়া হচ্ছিল নাবালিকাকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার অভিযোগকারিনী নাবালিকার পথ আটক করে তাকে মারধর করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। लड़की जा रही थी, काउंसिलर का कुछ गुंडा लोग उसको डराया धमकाया, केस उठाने का लेके धकाने के बाद लड़की को मारा है। जसीम का कुछ गुंडा लोग है, पूरा मेरा देखा, पूरा घर का पास रोड में जितना कैमरा लगाया था सब कैमरा को तोड़ दिया। শনিবারের এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন সহ 8 জনের নামে ফের অভিযোগ দায়ের হয় জোড়াসাঁকো থানায়। তারপরেই এদিন সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। বারবার বলার পরও দরজা না খোলায় শেষমেশ চাবিওয়ালা ডেকে নকল চাবি বানাতে হয় পুলিশকে। এরপর এই মুহূর্তে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে রয়েছেন, জসিমউদ্দিনের অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। জোড়া মামলায় গ্রেফতারের পর এদিন একটি মামলায় জসিমউদ্দিনকে 10ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। অপর মামলায় তাকে সোমবার পক্সো আদালতে তোলা হবে। অন্যদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর গ্রেফতারি ঘিরে শনিবার থেকেই হুলস্থুল বাঁধে। কখনো তিনি কার্যত দৌড়ে বাঁচার চেষ্টা করেন, কখনো তাকে লক্ষ্য করে ছোড়া হয় পর পর ডিম, ওঠে চোর চোর স্লোগান। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির দাবিতে শনিবার পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। এরপর এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে থানা থেকে বের করার সময়ও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। মানুষ অভিযোগ দায়ের করলে সেটা আইনের পথে চলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ভয়ে আউট, ভরসা ইন। তাই মানুষ আজকে বেরিয়ে এসে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পুলিশ বলেছে আপনারা আইনের পথে চলুন, শাসকের আইন না, আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম হবে। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার 21শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সন্দীপ সরকার, হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথদা, এই যার অভিযোগের ভিত্তিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, সেই আইনজীবী শুধু তোলাবাজির অভিযোগ করছেন না, প্রতিবেদনে পরে আমরা দেখাবো যে তিনি অভিযোগ করছেন রীতিমতো তাকে কার্যত সামাজিক বয়কট করা হয়েছিল, তার বাড়িতে গৃহ পরিচারিকার আসা বন্ধ করে দেওয়া হয়েছিল, এলাকার সমস্ত রিক্সা চালকদের বলে দেওয়া হয়েছিল যে তাকে ওই রিক্সায় তোলা যাবে না। আমি বলছি এটা কোনো প্রান্তিক কোনো গ্রামের দিক নয় যেখানে মোড়লের খবরদারি চলবে। কলকাতা শহরে একজন তৃণমূল কাউন্সিলরের দাপটটা কোন জায়গায় পৌঁছেছিল আপনি ভাবুন। এই পরিবর্তন যদি না হতো, ভয়মুক্ত হয়ে অভিযোগগুলো যদি তারা করতে না পারতেন এবং পুলিশ যদি অ্যাকশন না হতো, মানে 4 তারিখের পর ফলটা অন্যরকম হলে কি হতো এই মানে এই আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষদের অবস্থা? সাধারণ মানুষের অবস্থা 15 বছরে তুমি দেখেছো, এই কাউন্সিলররা সাধারণ মানুষকে লুট করেছে, মানুষকে ভয় দেখিয়েছে,
নিজেদের এলাকায় ভোট হতে দেয়নি, এবং এরা কার্যত তোলাবাজ, বড় বড় তোলাবাজে পরিণত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে। ফলে এরা যে দুর্নীতিটা করেছিল এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল, সেই কারণে তুমি দেখবে কাউন্সিলর হওয়ার জন্য ওদের আগ্রহ অনেক বেশি ছিল। মানে একটা তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা খবর থাকতো যে এমএলএ ভাই না হলেও হবে, এমপি না হলেও হবে, কিন্তু কাউন্সিলর পদটা কোনো মতেই ছাড়া যাবে না। আমি দেখেছি এমপি হলেও, এমএলএ হলেও কাউন্সিলর পদের জন্য তারা লড়াই করতো, ওই পদটা ধরে রাখতেই হবে, কারণ ওটা হলো টাকা যোগান দেওয়ার একটা বড় জায়গা। প্রমোটারের থেকে টাকা, মানে যে কোনো সিন্ডিকেট চালানোর জন্য টাকা, যে কোনো মানুষকে ভয় দেখিয়ে টাকা, যে কোনো সম্পর্কের বিবাদ মীমাংসার জন্য টাকা। ফলে সমস্ত জায়গা থেকে এরা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে এবং দুর্নীতিটার উপর দাঁড়িয়েই এরা ওই এলাকার কাউন্সিলের হিসাবে ভূমিকা পালন করেছে, এবং তাতে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল। এই বাপ্পাদিত্যের কথা বলছো, এর এর প্রভাব এন্টার অঞ্চলে, তার অঞ্চলে কি ধরনের ছিল, মানে মানে সামাজিকভাবে দুর্গাপূজা থেকে শুরু করে জন্ম মৃত্যু সব এর তত্ত্বাবধানে হতো। জসিমউদ্দিন 39 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, জসিমউদ্দিনের যে ধরনের প্রভাব প্রতিপত্তি ছিল সেটা মানে ভাবা যায় না। মানে একটা সভ্য সমাজে এই ধরনের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছেন, এই ধরনের কাউন্সিলর তৈরি করেছেন, এটা ভাবলেও কষ্ট হয়। এবং পার্থক্যটা আমি বুঝতে পারি, এই কাউন্সিলরদের আজ থেকে কারো 8 বছর, কারো 10 বছর আগেই জেলে থাকা যাওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেনি জন্য এই কাউন্সিলররা জেলে যাননি। এরা দাপটের সাথে অবিচার, অন্যায়, অত্যাচার করে বেরিয়েছেন। আজকে 4 তারিখের পরের প্রশাসন আর 4 তারিখের আগের প্রশাসনের কিন্তু একটা স্পষ্ট বিভাজন রেখা আমি দেখতে পাচ্ছি। 4 তারিখের পরে ফল ঘোষণার পরে যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু ন্যায় বিচার দেবার জন্য একটা চেষ্টা করছে। বিশেষ করে আমি বলবো যে সমস্ত দুর্নীতিবাদ কাউন্সিলর, এমএলএ, তৃণমূলের নেতারা ছিল, তাদের বিরুদ্ধে একটা অভিযান স্পষ্ট নিয়েছে, এবং একটার পর একটা কাউন্সিলর, আজকে 7 জন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, তারা ইতিমধ্যেই মানে অ্যারেস্ট হয়েছেন। একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন তৈরি হচ্ছে, সেই কমিশন যখন জনগণের কাছে শুনানি করবে, জনগণের কাছে অভিযোগপত্র মানে চাইবে, তখন হয়তো বন্যা বয়ে যাইবে, বন্যা বইতে থাকবে, এই অভিযোগপত্র এতটাই আসতে পারে। আমি মনে করি যে সত্যি 4 তারিখে যদি পরিবর্তন না হতো, তাহলে পশ্চিমবাংলাটাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দশক পিছিয়ে দিয়েছেন। হয়তো আমাদের বাঙালি হিসেবে অস্তিত্ব থাকতো কিনা। জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে যেটা সম্পর্ক ছিল, দুর্নীতির প্রশ্নের সাথেও সেটা একইভাবে সম্পর্ক ছিল। এই অভিযোগটা বারবার প্রশ্ন উঠেছে যে এই সমস্ত কাউন্সিলররা কিন্তু দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে, পাচারের কাজের থেকে শুরু করে, অবৈধ নির্মাণে টাকা রোজগার থেকে শুরু করে দিনের পর দিন এরা কিন্তু এই ধরনের অসামাজিক কাজ, অ্যান্টি সোশ্যাল কাজগুলোর সাথে যুক্ত থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ব্যবস্থা নেয়নি। এবং আজকে যখন প্রশাসন এই ন্যায় বিচারের জায়গা দিচ্ছে, তখন কিন্তু মানুষ কিন্তু উল্লসিত। আমি বলছি পশ্চিমবাংলার, সারা পশ্চিমবাংলার জুড়ে উল্লসিত যে প্রশাসন অ্যাটলিস্ট একটা ন্যায় বিচার 15 বছর পরে দিচ্ছে। যারা দিনের পর দিন মনে করতো যে আমরা বাদশা, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমরা অপরাজেয়, আজকে তাদের পরাজয় মানুষ যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু মানুষ অত্যন্ত উল্লসিত, সমাজ শক্তিবোধ করছে। আমি সমাজের নানা বর্গের লোকের সাথে কথা বলে দেখেছি যে এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো খুব দরকার ছিল, যাতে করে আগামী দিনে কোনো নেতা পথভ্রষ্ট না হয়। যেভাবে রাজনীতিটাকে করে খাওয়ার জায়গা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই করে খাওয়ার জায়গা থেকে রাজনীতিতে জনসেবা, সেই জায়গাটা যদি তৈরি করতে হয়, তাহলে এই ধরনের অপরাধীদেরকে ধরতে হবে, জেলে পুরতে হবে। একদম অপরাধীদেরকে ধরতে হবে, কারণ রাজনীতির স্বার্থে মানুষকে ব্যবহার করা হয়েছে। একেবারে সাধারণ মানুষ তারা সামনে এসে একের পর এক সেই অভিযোগ করছেন। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, মানে একের পর এক সাধারণ মানুষ যা অভিযোগ করছেন যে দোকান খুলতে গেলে টাকা দিতে হতো, বাড়ি তৈরি করতে গেলে টাকা দিতে হতো। আমরা তো শুনেছিলাম যে এই অভিযোগও সামনে এসেছে যে তৃণমূলে যদি পদ পেতে হতো, তাহলে নাকি টাকা দিয়ে সেই পদ পেতে হতো। তাহলে কি ওই পদাধিকারীরা টাকাগুলো মানুষের থেকে ওইভাবে তুলতেন? না, এটা শোনার কি আছে? এটা তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইনক্লুডিং এবিপি আনন্দ দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি
যে এত টাকা দিতে হয়েছে, দিয়ে আমি পদ পাইনি, তাহলে কেন এই ঘটনা ঘটলো কেন? আমি ইলেকশনে দাঁড়াতে পারিনি, এত টাকা দিয়েছিলাম, কেন হলো? এই নিয়ে তো অনেকে কেঁদেছে, কেউ কপাল চাপড়েছে, কেউ রাগারাগি করেছে, কেউ ভাঙচুর করেছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী বলল কী ধরনের কাউন্সিলরে জন্ম দিয়েছেন। এখানে কাউন্সিলরে জন্ম দেওয়ার চেয়েও বড় কথা, কী ধরনের রাজনীতির জন্ম দিয়ে গেলেন মমতা ব্যানার্জি। একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত প্রত্যেকটি লোক যারা জনপ্রতিনিধি, বারিং এ ফিউ, সব নিশ্চয়ই খারাপ হয় না, একটা দুটো ভালো থাকে, একটা দুটো ভালো থাকাটাই তৃণমূলে এক্সেপশন। সবাই প্রায় সকলেই খারাপ। অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ তারা তোলা তুলছে, অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ সেন্ট্রাল ক্যালকাটার ওইরকম একটা জায়গায় বাড়ি তৈরি করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই বাড়িটা আইনসম্মত কিনা, যার ছাদে সে বসিয়েছে, সুইমিং পুল বসিয়েছে। এই তৃণমূলের একজন কাউন্সিলর, এই এবিপি আনন্দর পর্দায় দেখেছিলাম কয়েক বছর আগে, সে একটা গাড়ি এনেছিল, ল্যাম্বরগিনি না কি গাড়ি, জীবনে সে গাড়ি আমি দেখিনি, 2 না 3 কোটি টাকার গাড়ি চড়েছে, 10,000 টাকা পাওয়া কাউন্সিলর। অর্থাৎ গোটাটাই একটা চক্র, যে চক্র তৈরি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সেই চক্রের মূল লক্ষ্য ছিল যত পারো লুট করো, লুট করে পকেটে ভরো, এবং যখন নির্বাচন আসবে মানুষকে কোনো জবাব দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মুসলিম তাস খেলো, সংখ্যালঘু তাস খেলো, ভোট নাও, আর কিছু লোককে কৃপা বিতরণ করো, তারা ভোট দেবে, সেইভাবে আমি জিতবো। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত বুঝে গেছে যে এই দলকে রাখলে আগামী দিনে গোটা পশ্চিম বাংলাটা শেষ হয়ে যাবে। এরা 2021-এই হারতো, 2021-এ এরা চুরি করে জিতেছে, 2026 এই চুরিটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলেছে, ফলে এরা আর জিততে পারেনি। আসলে যেটা করে দিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যে একটা রাজনীতিকে এইভাবে লুম্পেনাইজ করা যায়, এত লুম্পেনদের রাখা যায়, তাদের একেবারে মন্ত্রী করে দেওয়া যায়। টালিগঞ্জে মারপিট করতো বস্তিতে, তাদের ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে। চেতরাতে মারপিট করতো, তাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে, শহরের এক বড় গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে। এই লোকগুলোকে আনার মাধ্যমে রাজনীতি কলুষিত হয়েছে। এরা না আছে শিক্ষা দীক্ষা, না পড়াশুনো, এক লাইন বাংলা লিখতে দিলেও লিখতে পারে না, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জন লেখে। এই লোকগুলোকে সামনে আনা হয়েছিল, লক্ষ্য একটাই, জিন মমতা ব্যানার্জি যেমনি, তার পড়াশুনো, তার স্ট্যান্ডার্ড যেমনি, তার রুচি, তার সংস্কৃতি যেমনি, তিনি গোটা সিস্টেমটাকে সেই রকম করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বাংলার সংস্কৃতি কিন্তু শেষ পর্যন্ত আর অ্যালাউ করবে না। 15 বছর মানুষ অনেক সহ্য করেছে, এবারে কিন্তু তাকে শেষ করে দিল চিরদিনের জন্য। কোনোদিন আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, মানুষ সেই ব্যবস্থা করে দিয়েছে। না, আমি বলছি এইটা তৃণমূল কংগ্রেস না থাকলে বোঝা যেত না যে একটা দল করা কারোর কাছে একটা পেশা হতে পারে। ধরুন কারোর ক্ষেত্রে ক অক্ষর গোমাংস, অথচ তার দেখছেন পেল্লাই বাড়ি। দাদা আপনি কি করেন? আমি তৃণমূল কংগ্রেস করি। মানে তৃণমূল কংগ্রেস করলে অচিরে অল্প সময়ের মধ্যে কিভাবে যে একের পর রাজনীতি একটা, হ্যাঁ আমি বলছি এই জায়গায় গোটা বিষয়টাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে। আবার কিভাবে নিয়ে গিয়েছে, এই পালা বদলের পর যখন মানুষ মুখ খুলতে শুরু করছেন, একের পর এক অভিযোগ হচ্ছে এবং তারপরে গ্রেফতারিগুলো হচ্ছে, এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্ণব সাহা, আমি প্রথমেই বলবো, দেখুন এই গত 10-12 দিন ধরে এরকম একের পর এক ঘটনা দেখছি। এবারও কিন্তু এই যখন প্রবল পরাজয়টা হয়েছে, সেবারও কিন্তু 2 কোটি 60 লক্ষ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাহলে এই যে 2 কোটি 60 লক্ষ মানুষ যে আস্থা রেখেছে, এবারও আস্থা রেখেছে, এই পরিস্থিতিতেও আস্থা রেখেছে, তাদের গালে তো থাপ্পড় মারছেন এরা। এই যে বেপরোয়া মনোভাব, যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এটা তো একটা বেপরোয়া মনোভাব। এটার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ মানুষের জন্য যে পরিমাণ জনকল্যাণমুখী প্রকল্পগুলো তৈরি করা হয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং স্বতঃস্ফূর্ত যে সমর্থন, যেটা নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে যে সিভিল সোসাইটি মুভমেন্ট এবং সেই মুভমেন্টের মধ্য দিয়ে সরকারের ক্ষমতায় আসা এবং তার যে পরিক্রমা, তার যে এগিয়ে চলা, এবং সেই জিনিসটা থেকে আপনি একটু মনে করে দেখুন 2021 সালে যখন এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হচ্ছে, সেই সময় অনেক রকমের বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে এই আলোচনায় পরে দেখাবো, আমি আপনার কাছে আসছি, আপনি জনকল্যাণের কথা বলছেন, আমি এই আলোচনায় দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন নেতা গরিব মানুষের রাস্তার টাকাটা সম্পূর্ণ ঝেড়ে দিয়েছেন। নিজের বাড়ির সামনে গরিব মানুষের রাস্তাগুলো, অথচ সেখানে কিভাবে পথশ্রী রাস্তাশ্রীর বোর্ড পড়ে গিয়েছে। বেপরোয়া মনোভাবটার জায়গাটা কোথায় বিচ্যুতিটা হচ্ছে, যে জনকল্যাণমুখী যে প্রকল্পটা, সেটা তো মানুষের জন্য, এ মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়াচ্ছে, এবং মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়িয়ে সে কি করছে, সরকারি টাকা সে নিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, নিজে সাইফন করে নিচ্ছে। তো এটাতে কি হলো, জনকল্যাণমুখী প্রকল্পটা মানুষের কাছে না পৌঁছে সেটা কিছুমাত্র মানুষের, অল্প কিছু মানুষের, সরকারকে কেউ যদি নিজের পিতৃদেবের সরকার মনে করেন, যা হবার তাই হয়েছে।
না, তার মানে জনকল্যাণমুখী প্রকল্পগুলো তো ভুল নয়, এরকম প্রকল্প তো সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে চালু হয়েছে পরবর্তীকালে। মেয়েদের জন্য যে প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলো তো অনেক রাজ্যে চালু হয়েছে। মানে আমি বলছি যে প্রকল্পগুলো মানুষের উপকারের জন্যই করা হয়েছিল, কিন্তু তার যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জায়গাটা সেটা অবশ্যই সেটাই তো সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। যে একদমই দেখুন, রাজ্যে পালা বদল হয়েছে, সেই পালা বদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেপ্তার হচ্ছেন। তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুটছে ক্ষুব্ধ জনতা। দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরে ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 39 নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23 মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। 3রা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। মানে অনিলদা, যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। একে তো এই তৃণমূল কাউন্সিলর বলুন বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে তারা ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভটা কিন্তু তাদের পুলিশের বিরুদ্ধেও রয়েছে। সেই সময় প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিত না, অভিযোগও জানানো যেত না। না, একটা জিনিস দেখুন দেবস্মিতা, 2011-তে একটা পরিবর্তন হয়েছে, তার আগে 1977 একটা পরিবর্তন হয়েছে, কিন্তু যারা নতুন এসছেন বা যারা পুরনো এসছেন কারোর বিরুদ্ধে কিন্তু এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। তারা কিন্তু এখনও তারা পাড়ায় ঘোরেন বা ঘুরছেন, কিন্তু এই রকম হয়নি। কারণ আমার ওয়ার্ডের এখন এই তৃণমূলের এই অবস্থাতে আমি বলবো আমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন এবং মানে কার্তিক মান্না এবং আমাদের বড় চেয়ারম্যান যিনি আছে তরুণ শাহ, ওনাকে যথেষ্ট লোকে ভালোবাসে। কিন্তু সেই জিনিসটা এক্সাম্পল না করে এই যে এমন চুরিটা করেছে, মানে যে বেরোচ্ছে তাকেই ডিম মারছে, এই জিনিস কেন মানুষের ক্ষোভটা হয়েছে? দেখো, ছোটোখাটো চুরির যে নিচের কাউন্সিলররা চুরি করেছে, আমি বারবার আপনাদের এখানে বলেছি যে এদের কোনো দোষ নেই। কেন অ্যাকচুয়ালি কি জল ওপর থেকে গড়ায় তো নিচে, ওপরে দেখেছে কি চুরি, কি পরিমাণ চুরি করে। সারদা নারদার টাকা চলে গেছে, লোকের সমস্ত সর্বস্ব চলে গেছেন। কি বললেন? বললেন যা গেছে তা গেছে, আর কোথায় গেছে সেটা তো ওনাদের মুখপাত্রই বলে দিয়েছেন প্রিজন ভ্যান থেকে।
তারপরে কিভাবে প্রকিউর করবেন দেবেন, না আমি সিগারেট খেতে বলবো লোককে, খুব বেশি সিগারেট খাবে তাহলে আমি ওর থেকে 500 কোটি টাকা তুলে দিয়ে দেবো। একটা সরকারের প্রধানা যদি বলেন এবং কমপ্লাসেন্টলি বলছেন যে আমি মদ রেকর্ড ইনকাম করেছি মদ বেচে, দেখো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, মদের বোতলে কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তুমি গোল্লায় যাও, তোমার আমার টাকা দরকার। আজকে যিনি বললেন, বিশ্বনাথবাবু বললেন যে এই যে কি তৈরি করেছেন, তৈরি তো উনি জেনে শুনে করেছেন। এমএলএ এমপি তৈরি করেছেন এদেরকেই, যে এমএলএকে উনি নিজে দাঁড়িয়ে বলছেন যখন এমএলএ হননি তুই তো বোম মানাসি বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, না তখন হি হ্যাজ বিকাম এমএলএ জীবনতলায় বাস স্ট্যান্ড চেয়েছিল, উনি বললেন বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তোরা তো বোমা মারিস, তাকেই আবার করে আবার ঠিক তারপরে শুধু তাই না, আরেকজন সাধারণ লোক সত্যিকারের যে মাছ বেচতেন, সে সাধারণ মাছ বেচতো, সেই তাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বাঘ ফাঁক বানিয়ে তাকে জেল টেল খাটিয়ে এমন করে দিলেন তার মেয়েকে সবে জেল খাটবেন। তারপরে এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে, উনি তো কাউকেই কেউ করেন না, যখন প্রয়োজনে ব্যবহার করেন তারপরে দরকার হলে ছুঁড়ে ফেলে দেন। উনি যে ওনাকে বিশ্বাস করেছে সেই চোখেছে, সি ইজ অনলি ফর হারসেলফ অ্যান্ড আর ফ্যামিলি মেম্বার, নট ফর আদার। যেগুলো করেন ওগুলো নাটক। উনি সেন্ট্রাল গভর্নমেন্টে যখন ছিলেন কোনো অ্যাসাইনমেন্ট 5 বছর কমপ্লিট করেননি, সেগুলোকে আমি যতদূর জানি ভুল হতে পারে, কিন্তু মাঝখানে একটা হাড্ডাবাড্ডা করে দিয়ে লেজা গোবরে হয়ে একটা ইস্যু তুলে ছেড়ে দিয়ে চলে এলেন। সব কটা তাই করেছেন। এবং কোনো একজন সংবিধান হাতে নিয়ে বলে সংবিধান, উনি সংবিধান হাতে নিয়ে বিধানসভার অ্যান্টিক ফার্নিচারগুলো ভাঙিয়েছেন। কারা ভাঙিয়েছে জানেন না উনি? তারপরে যারা চুরি করে যাদের বললে আমরা টাকা দিই, আমি আর টিকিট দিতাম না, তাদের টিকিট দিয়েছেন, তারা এখনও তারা এমপি হয়েছেন। এরা এই যে নিচে তলায় ধরুন যারা সাইকেল চালান, বারবার বলেছে, যারা ভাঙা সাইকেল চালাতো 3 বার চেন পড়েছে, তারা এখন 50 লাখ টাকার 40 লাখ টাকার গাড়ি চড়ে, শুধু একটা না 2-3টে গাড়ি চড়ে। কী করে করে? এরা জানে আমরা করলে আমাদের যে প্রপোর্শনেট এটা পাঠিয়ে দিলেই আমাদের ঠিক আছে। উনি জানেন না আজকে সোনা পাচার করছে ওনার গৃহলক্ষ্মী, সোনা স্মাগলিং করছে, সেখানে পুলিশ চলে যাচ্ছে রাত বিরেতে ছাড়িয়ে আনতে। সেখানে কোন দেশে কোন অ্যাডমিনিস্ট্রেশন চলেছে? পুলিশকে এখন গালাগালি যে পুলিশ কেন কি করবে? না আমি বলছি এই তো রবি ঠাকুর তো কবেই বলে গেছেন যে বাবু যত বলে পারিষদ দলে কহে তার শতগুণ। মানে বাবুদের বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে, তলায় তারা তো 10 গুণ বেশি এটা করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমি বলছি একটা, আমি দেখছিলাম যে দেখবেন এখন জনরোষ প্রকাশের একটা খুব চেনা মাধ্যম হয়ে গেছে যে ডিম ছুঁড়ে মারা। আমি দেখছিলাম যে ডিম তারা কেন ছুটছেন, এখন যারা এটা করছেন তারা বলছেন 15 বছর ধরে আমাদের মুরগি বানিয়ে রেখেছে, আমরা ডিম ছুড়বো না তো কি করবো। কিন্তু আমি বলছি অনেক সিরিয়াস তো, যেটা আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসতে চাইবো, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে হাত দিচ্ছি দেখছি সেখানে দুর্নীতি, এই এত চোর, এত এবারে ব্রিগেডে জেল বানাতে হবে। এবং এইটা দেখুন যে ধরপাকড় যেটা হচ্ছে, এটা কিন্তু শুধু কলকাতা শহর নয়, রাজ্য জুড়ে এই ছবিটা দেখা যাচ্ছে। দেখুন মুখ্যমন্ত্রীর মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য যে সাফল্য সেটা হচ্ছে যে এই এত দুর্নীতি, এটা কিন্তু এর যে ব্যাপ্তি সেটা কিন্তু আমরাও কেউ বুঝতে পারিনি। অর্থাৎ এই সরকারটা পরিবর্তনের পরে ছাড়া এত ধরনের এত নোংরাভাবে যে দুর্নীতি হয়েছে, নানাভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। এইটাই হচ্ছে ওনার আসল সাফল্য, যে দুর্নীতিটাকে এমনভাবে চেপে রেখেছিলেন, ভয় দেখিয়ে, তোলাবাজি করে, নানাভাবে মানে মানুষের উপর অত্যাচার করে এইটাকে তাকে বুঝতে দেয়নি। বারবার করে একটা কথা আসে যে যখন এইটা হয় যে 2,60,00,000, 2,40,00,000 না 60 লক্ষ মানুষ এদেরকে এখনো সমর্থন করেছেন। এরা তো সত্যি বোকা বনে গেছে। তার মধ্যে একটা ধরপাচ্ছে অন্ততপক্ষে 10 লক্ষ হচ্ছে তার দলের আধিকারিক এবং পার্টি আধিকারিক এবং অ্যাডমিনিস্ট্রেশন। বাবু তার মানে দুর্নীতিটা করে যাওয়ার জন্য এই 2,40,00,000 মানুষের বিশ্বাসটাকে তিনি ক্যাপিটালাইজ করেছেন, এটাকে মূলধন হিসেবে ব্যবহার করেছেন। এবং তাদের মধ্যে ওই যে 10 লক্ষ কিন্তু অলরেডি তার প্রশাসন এবং পার্টি প্রশাসন এবং এমনি পঞ্চায়েত থেকে একবারে পৌর প্রশাসন পর্যন্ত সব স্তরে, জেলা স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, সব স্তরে যে বিভিন্ন জায়গা আছে, ব্লক সমিতি আছে ইত্যাদি আছে, যে কোনো জায়গায় বাজার কমিটি আছে, নানা কমিটি, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে,
তার ছাত্রনেতারা আছে, এই সব মিলিয়ে 10 লক্ষ এবং তাদের পরিজন মানে পরিবার শুধু নয়, পরিজন মিলে 1.5 কোটি। বাদ থাকলো 1 কোটি লোক। এই 1 কোটি লোককে যে বুঝতে পারেনি তার একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ করে বসেছিল এবং তারা নিজেরা ধান্দাবাজি করে গেছে। এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে লোকে মাথায় তুলে বলে সাহিত্যিক, তিনি বলছেন 100 বছর বাদে উনার কবিতা বিভিন্ন বাড়ি বাড়ি পঠিত হবে। উনি বলছেন কোথার থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এই রকম যে ফিল্ম তাদেরকে সবকে উনি বসিয়ে রাখতেন পাশে, তাদেরকে কিছু করে দিতেন 50,000 60,000 কোনো জায়গায় MLA MP করে। এবং এই বুদ্ধিজীবীগুলো যারা কবি, যাদের নাম আছে ভালো কবিতা লিখি, অথচ তারা কখনো বা তারা শিবলিঙ্গের অপমান করছেন, কখনো বা মানুষকে বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা করছেন। কতভাবে বোকা বানানো যায়! এই যে শিল্প মানে যারা চিত্র পরিচালক, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, এরা এই জিনিসটা করে গেছিলেন এবং এরা ছিল এর হাতে তুরুপের তাস। তার জন্য মানুষ বোকা বনে গেছে। এই যে 1 কোটি লোক যে বোকা বনে ছিল, তার জন্য যদি বলতে হয় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের লোকেরা 50% দায়ী এবং এরা সবচেয়ে বেশি মানে মানুষকে বোকা বানানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তা করেছেন। দেখুন, আমার অনেক বয়স, অনেকগুলো সরকারকে দেখলাম। প্রত্যেক সরকার যাওয়ার পরে সেই সরকারের নানা অপকর্ম নিয়ে লোকে সজাগ হয়, কিন্তু এই সরকারের মতো মানে সিদ্ধার্থ রায়ের সরকার গেছে, তারপরে অজয় মুখার্জির সরকার গেছে, প্রফুল্ল সেনের সরকার গেছে, জ্যোতিবা মানে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার গেছে, কিন্তু এইভাবে রাস্তায় বেরোচ্ছে ডিম নিয়ে চোর 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 বলে ডিম মেরে দিলাম, রাস্তায় বেরোচ্ছে জুতো তুলে ছুটতে শুরু করলাম। কোনো মানে এত বছরের বয়সে আমি জীবনে কোনো দিন দেখিনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে, মানুষের যে রিয়াকশনটাকে কোন নিচু স্তরে নামিয়ে নিয়ে গেলেন, সেটা আমার ভাবতে অবাক লাগছে যে আজকে এই লোকগুলো, এই যে তৃণমূলের যারা নেতা কর্মী, তারা এখন বাড়িতে, এখন হয় তাদের গা থেকে গন্ধ ছেড়ে পালাতে হবে, অথবা ওই কাউন্সিলরগুলো যেমন পালিয়ে গেছে সব কর্পোরেশন ভেঙে দেওয়া দরকার। অভিনেতারা যারা তৃণমূলের মঞ্চ তখন ভিড় করে থাকতো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলোকিত করতো, আজকে পরিবর্তন হওয়ার সঙ্গে সবার আগে তারা কাজ ছেড়েছেন, তারা সবার আগে কর্পূরের মতন উবে গেছেন। আচ্ছা, বোকা বানানোর কথা কিছুক্ষণ আগে বলছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু বোকা বানানোর চেষ্টা এবারও পুলিশকে সর্বতভাবে করা হয়েছিল, কিন্তু সেখানে তারা সফল হলেন না। শাড়ির মধ্যে ঢুকে, শাড়ির স্তূপের মধ্যে ঢুকে আড়াল করার চেষ্টা করেছিলেন নিজেকে পুলিশের নজর থেকে, কিন্তু সেই পুলিশের চোখের নজর এড়িয়ে সেটা তো পারলেনই না। পুলিশ তাকে হিড় করে টানতে টানতে বের করে নিয়ে এলো। একদিকে আমতায় যখন এই ছবি দেখা গেল, তখন অন্যদিকে ওই তৃণমূল নেতাকে একেবারে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরালো বিক্ষোভকারীরা। কি কারণে, কোথায় ঘটনা দেখুন। দুদিন আগেই পুলিশ থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর এবার শাড়ির গাদার নিচ থেকে তৃণমূল কর্মীকে টেনে বের করার ভিডিও হলো ভাইরাল। কোথাও আবার তৃণমূল নেতাকে ন্যাড়া করে জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। হাওড়ার আমতায় রবিবার শাড়ির দোকানে গিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মা বোনেদের উপর যে অত্যাচার করেছে এবং ঘরকে ঘর ভেঙেছে, বিভিন্ন রকম অ্যালিগেশন ওনার নামে রয়েছে। অন্যদিকে হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তাকে। শ্যামপুরের আমরদহ গ্রামের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না, তার বাড়ি থেকে উদ্ধার হয় জব কার্ড, আধার কার্ড সহ এক গুচ্ছ নথি। এরপরই তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে, ওঠে কাটমানি নেওয়ার অভিযোগও। বয়স্কতার ফর্ম, লক্ষ্মী ভান্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভান্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেডিকেল টেস্ট করাতে যাওয়ার সময় কাঁথি পুরসভার ধৃত তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত নাজবুল খাঁ খড়গপুর 2 নম্বর ব্লকের চক মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, সার, কীটনাশক বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। এদিন প্রধানের অনুগামীদের লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে রবিবার পেশ করা হয় আদালতে। আদালতের বাইরে ডিম নিয়ে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি গাড়ি থেকে নামিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে কোর্ট লকআপে ঢুকিয়ে দেয় পুলিশ। সুনীত হালদার, বিশ্বজিৎ দাস, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথ দা, বা তৃণমূলের দুর্নীতি যে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে তার প্রমাণ তো এই ছবিগুলো। একেবারে শোরুমে শাড়ি স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে বের করা হচ্ছে। তো ভয় আছে জন্যই তো শাড়ি স্তূপের নিচে ঢুকে গেছিল। আবার পুলিশ দেখতে না পেয়ে চলে আসছিল, তখন জনগণই বলেছে যে চলুন আমরা বের করে দিচ্ছি। তবে এটা ঠিক যে ওই অঞ্চলের মানুষ পুলিশেরকে সহযোগিতা করেছে এবং আইন কখনোই হাতে নেওয়া উচিত নয়। পুলিশের হাতেই এদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং আইন মোতাবেকই এদের শাস্তি হওয়া উচিত। ওই অঞ্চলের কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেইটা দৃষ্টান্ত রেখেছেন, পুলিশকে সহযোগিতা করেছেন, তাকে খুঁজে বার করতে সাহায্য করেছেন এবং এরপরে আইনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে অভিযোগগুলো পরপর আসছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে কি অত্যাচারটা তৃণমূল কংগ্রেস করেছে, কি অত্যাচার করেছে। দিনের পর দিন তোমার স্টুডিওতে চিৎকার করে বলেছি যে মানে মানুষকে মানুষ মনে করছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে? আমার হাতে কোনো ইয়ে নেই, এখন ইলেকশন কমিশন পুরো দায়টা উনি, মানে উনার কর্মী, একদিকে উনার কর্মী উনার নেতাদেরকে উস্কে দিচ্ছেন যে যা গিয়ে বিজেপির কর্মী সমর্থকদেরকে মেরে দিয়ে, আর উল্টো দিকে মানে উনি একদিকে মানে সাফ হয়ে দংশন করছিলেন 21-এর বিধানসভা নির্বাচনের পরে, আর ওজা হয়ে আবার ছাড়ছিলেন। মানে একটা আশ্চর্য অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাসে। তুমি ভাবো কোনো সভ্য দেশে বা রাজ্যে 5 দিনে মানে 54 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল। প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক, কেউ আসামে আশ্রয় নিয়েছিল, কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিল, কেউ বিহারে আশ্রয় নিয়েছিল, কেউ উড়িষ্যাতে আশ্রয় নিয়েছিল। প্রায় মানে শতাধিক মহিলা ধর্ষিত হয়েছিল। হাজার হাজার মানুষের থেকে ফাইন নেওয়া হয়েছে, থুতু ফেলে থুতু চাটানো হয়েছে। আমি বিজেপি করব না এই বলে মিছিল করতে হয়েছে বিজেপির কর্মীদেরকে। কি অত্যাচার, নারকীয় অত্যাচার করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও তৃপ্তি হয়নি, তারপরেও কিন্তু উনি সন্ত্রাস চালিয়ে গেছেন। এবং এই ধরনের অত্যাচার যারা ছিলেন, আমার মনে হয় এবার যেহেতু রাজ্য সরকারের বাধায় অনেকেই শাস্তি পাননি, অর্থাৎ সিবিআই এর যে তদন্ত বহু ক্ষেত্রেই বাধা পেয়েছে, পুলিশ সহযোগিতা করেনি, ফলে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের যারা যুক্ত ছিল তাদের সেই তদন্ত ঠিক মতন করতে পারেনি রাজ্য সরকারের পুলিশের অসহযোগিতায়। এখন নতুন সরকার, এই সরকারের পুলিশ 100% সহযোগিতা করবে, ফলে এখন কিন্তু আমার মনে হয় সিবিআই কে আবার নতুন করে তদন্তগুলো চালানো উচিত। এবং 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে যে সমস্ত তৃণমূল নেতারা যুক্ত ছিল, কর্মীরা যুক্ত ছিল, বড় বড় নেতা যুক্ত ছিল, যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছিল, শহরাঞ্চলের বিখ্যাত সব লোক যাদের উস্কানিতে বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু ঘটে গেছিল, সেই সমস্ত নেতাদেরকে কিন্তু এখন ধরার একটা উপযুক্ত সুযোগ এবং সময়, এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করার মধ্য দিয়ে এই বার্তাটা দেওয়া দরকার যে পশ্চিমবাংলা আর 5টা রাজ্যের মতনই মানে হিংসা মুক্ত হলো। না, আমি বলছি একটা ইতিবাচক দিক তো রয়েছে। মানে এর আগে আমরা এইটা দেখতে অভ্যস্ত ছিলাম যে তৃণমূল নেতাদের দাপটে পুলিশ ফাইলের তলায় লুকোচ্ছে, এখন পুলিশের ভয়ে তৃণমূল নেতা তিনি শাড়ির মাঝে লুকোচ্ছেন। এইটা অন্তত একটা পরিবর্তনের একটা ইতিবাচক দিক, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি পুলিশকে চোখ দেখানোর প্রশ্ন যখন আসছে, তখন নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলের নাম তো আনতেই হবে। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগ সামনে এসেছে, আর সেই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করছেন যে অনুব্রত মণ্ডলের নির্দেশে 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়েছিল। কি অভিযোগ এবং কি ব্যবস্থা পুলিশ এরপর নেয়, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু অভিযোগটা কি দেখুন। প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। গরু পাচারের অভিযোগে জেল খেটেছেন, আর এবার উঠল ইট চুরির অভিযোগ। এককালে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার 2021 সালের পুরনো মামলায় একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হলো এফআইআর।
2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই, আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে, শতাধিক ট্র্যাক্টর, ওই এলাকায় যত ট্র্যাক্টর ছিল সমস্ত ট্র্যাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্র্যাক্টর ভাটাতে ইট লুট করে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। তো আমি বিজেপির সমর্থক ছিলাম। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু 2021 সালের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির চুরি, তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি ভাঙচুর, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকির অভিযোগেরও এফআইআর দায়ের করা হয়েছে। গত বছর বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার 7 দিন পর এসডিপিও অফিসের নামমাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কোনো ব্যবস্থা নেয়নি তার দল তৃণমূল। কিন্তু সময় পাল্টেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পুলিশকে হুমকি দেওয়ার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের জুরি মেলা ভার। সেটা পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশকে বোম মারার কথা বলা হোক, বা ধরুন ডিএসপি, তৎকালীন সিউড়ি ডিএসপি কাশীনাথ মিশ্রকে একদম ঘড়ি দেখিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলে দেওয়া হোক যে একের পর এক তিনি গ্রাম জ্বালিয়ে দেবেন। অথবা এই রিসেন্টলি কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে যে বোলপুরের আইসিকে ফোনে তার প্রয়াত মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ হোক। কোনটার ক্ষেত্রে পুলিশের তরফে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো? আজকে যখন এই অভিযোগটা 2021 সালে ইট চুরির হয়েছিল, তখন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যে ভীষণ কড়া ব্যবস্থা নেবে এই আশা করা তো বাতুলতা। তবে হ্যাঁ, একটা বিষয় ঠিকই বিমলদা, যে 2021-এর অভিযোগে 2026-এ এফআইআর হচ্ছে। এইবারে কিন্তু অভিযোগকারী তিনি আশা প্রকাশ করছেন যে এইবারে পুলিশ কিছু করবে। তার কারণ হচ্ছে পরিবেশ পরিস্থিতি বদলেছে, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে একেবারে টপ লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি একদম নাম করে বলছি, হয়তো মুখ্যমন্ত্রী থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল এদের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না। কেন উদাহরণ দিই, আমি কেন লজিক্যালি এই জায়গায় এলাম। যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বারবার এই কুৎসিত কথা বলার অভিযোগ উঠছে, পুলিশকে একদম ঘড়ি দেখিয়ে ডিএসপি র্যাঙ্কের একজন পুলিশ অফিসারকে যে যদি আপনি 1 ঘন্টার মধ্যে না করেন লন্ডভন্ড করে দেবো, পুলিশকে বোমা মারুন, অশ্রাব্য গালিগালাজ করুন, তখন মমতা ব্যানার্জির বক্তব্য কি ছিল? ওর মাথায় অক্সিজেন একটু কম যায়। এখান থেকে কি এটা প্রমাণ হয় না? তারপরটা হচ্ছে ও কিন্তু ভালো সংগঠক, কিন্তু ভালো সংগঠক মাথায় অক্সিজেন কম যায়। আর যখন তিনি অ্যারেস্ট হলেন, আরেকজন মমতা ব্যানার্জির সহযোগী ববি হাকিম বলে এলেন ও হচ্ছে বাঘ, এমন বাঘ যে গরু খায় না, গরু পাচার করে। তো এই রকম লোকগুলোকে, এরা সত্যি এক একটা বেড়াল। একটা হিন্দিতে কথা আছে না, আরে আপনা গলি মে কুত্তা ভি শের হো যাতা, আর दूसरा गली में शेर भी कुत्ता बन जाता। এরা হচ্ছে নিজের গলির কুকুর। এরা বাঘের মতো আচরণ করত। আসলে পাশে পুলিশ ছিল, সেই পুলিশকে একেবারে বানিয়ে রেখেছিল মমতা ব্যানার্জির প্রশাসন। পুলিশ কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বদলে এই অনুব্রত মণ্ডল প্রায় জেড ক্যাটেগরির সিকিউরিটি পেত, তার চারদিকে ঘিরে থাকতো সিকিউরিটি। মানুষকে এইটা একটা বার্তা দেওয়া হতো, দেখো আমার দলের নেতার সিকিউরিটি এমন, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করো না। আর এনার বিরুদ্ধে আরো অভিযোগ ছিল, উনি নাকি বারবার লটারির টিকিটে 1 নম্বর পুরস্কারটা পান, একাধিকবার 1 নম্বর পুরস্কার পেয়েছেন। তার কন্যা প্রাইমারি শিক্ষিকা ছিলেন, তার বাড়িতে সেই স্কুলের টিচার আসতেন, খাতা দিতেন, তিনি ম্যাডাম সই করতেন, তিনি খাতা নিয়ে যেতেন, উনি স্কুলে যাওয়ার কোনো ইচ্ছেও প্রকাশ করতেন না। এখান থেকে কি এটা স্পষ্ট নয় যে মমতা ব্যানার্জি ইচ্ছে করে এ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটাকে নিজের হাতে ধ্বংস করে দিয়েছিলেন? লক্ষ্য ছিল একটাই, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যাক, একটাই ভাঙাচোরা প্রশাসনিক ব্যবস্থা চালাতে আমি পারবো, কারণ তার কোনো যোগ্যতা ছিল না একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চালানোর। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারাই চালায়
যাদের মধ্যে একটা নৈর্ব্যক্তিক ভাবনা থাকে, মমতা ব্যানার্জি একদম বলতে আমি বাধ্য হচ্ছি, তার শিক্ষা দীক্ষা তার রুচি কোনোটাই পারমিট করেনি একজন প্রশাসক হয়ে ওঠার। তিনি রাস্তার লড়াই করতে পারেন, ভাঙচুর করতে পারেন, লণ্ডভণ্ড করে দিতে পারেন, কিন্তু প্রশাসক হিসেবে এত বড় অপদার্থ প্রশাসক পশ্চিমবাংলা কখনো পায়নি। অথচ তার সামনে অনেক সুযোগ ছিল। এই ক্ষমতা কোনো মুখ্যমন্ত্রী ছিল না, জ্যোতি বসুরও ছিল না। জ্যোতি বসুর মাথার উপরে পার্টি ছিল, আর ইনি তো নিজেই পার্টি, নিজেই মুখ্যমন্ত্রী, তারপরেও ব্যর্থ হলেন। আসলে তিনি সফল হতে চান। পার্টি আদৌ তার থাকবে কিনা সেই নিয়ে না, পার্টি উঠে গেছে, ও থাকবে ভবিষ্যৎবাণী করার ওখানে, ওটা উঠে গেছে। আমি যেটা বলতে চাইছি যে এরকম সুযোগ পেয়েও যিনি ব্যর্থ হন তাকে অপদার্থ, অশিক্ষিত, মূর্খ বলতে আমার কোথাও কোনো বাধে না। তিনি এই দেশের সবচেয়ে অপদার্থ মুখ্যমন্ত্রী, সম্ভবত লালুকেও এক্ষেত্রে তিনি ছাড়িয়ে যাবেন। লালুর সঙ্গে তার বন্ধুত্ব খুব, কারণ লালু এই জিনিসই ছিল। একদম রাজ্যে পালাবদল এবং তারপর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও মানুষ এবার মুখ খুলতে শুরু করেছেন। ইট চুরির অভিযোগ সামনে এসেছে, এবার নদীর চর চুরি থেকে খাল চুরি। শওকত মোল্লা ভেড়ি দখল থেকে রাস্তার জন্য বরাদ্দ টাকা একেবারে হাপিস করে দিয়েছেন তিনি। একের পর এক অভিযোগ তার এবং তার অনুগামীর বিরুদ্ধে সামনে আসছে। দেখুন, মাত্র নদীর চর, এটাকে এখন দখল করে এগুলো বিক্রি করছে। খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো। কেউ বলছেন তিনি ছিলেন ক্যানিংয়ের বেতাজ বাদশা, আবার শওকত মোল্লার নাম শুনলেই কারো চোখে মুখে ফুটে উঠছে আতঙ্ক। অভিযোগ, তৃণমূল আমলে দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ জুড়ে মৌরুসিপাট্টা গড়ে তুলেছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভিযোগ, মাছ চুরি থেকে হাত পাকানো শুরু। তারপর খাল চুরি, ভেড়ি চুরি, নদীর চর চুরি থেকে রাস্তা চুরি। একের পর এক কুকীর্তির পাহাড় গড়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মাতলা নদীর চর এক প্রকার চুরি করে সেখানে বানানো হয়েছিল রিসর্ট, সেখানে বানানো হচ্ছিল হোটেল, এমনটাই অভিযোগ সামনে এসেছিল মৌখালী গ্রামে। শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তার সাগরের থেকে আরম্ভ করে অনুগামীদের দিয়ে একেবারে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত যে খাল, সেরকমই একটি খালের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। যে এই খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো, নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা, ওনারা এই খালটাকে দখল করলো। খাল চুরি, চাষের জন্য যে মানুষের জল লাগে সে জল পর্যন্ত নিতে পারতো না এই খাল থেকে। এর আগে শওকত মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে নদীর চর চুরি করে রেস্তোরাঁ হোটেল তৈরির অভিযোগ। এবার সামনে এলো তার আরও কীর্তি। মাতলা নদীর চর দখল করে সেখানে শুধুমাত্র রেস্টুরেন্ট বা হোটেলই নয়, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট এই ধরনের ঘর বানানো হয়েছে। এটা মাত্র নদীর চর, এটাকে দখল এখন দখল করে এগুলো বিক্রি করছে। 10 লাখ 5 লাখ এরমভাবে নিয়ে শওকতের বউ শহরবানু ও নিজে এইগুলো বিক্রি করে, সব কয়েক হাজার হাজার বিঘা এইভাবে ওরা নিয়ে করে খাচ্ছে। সরাসরি যুবরাজের সঙ্গে না কানেকশন। এই ফিশারির টাকা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বার্ষিক টাকা তোলা যেত, খাজনা যেত অভিষেক ব্যানার্জির ঘরে, এবং সেটা শওকত মোল্লার মাধ্যমে যেত। সাধারণ মানুষকে কিভাবে ধমকে চমকে শওকত বাহিনী তাদের জমি নিজেদের দখলে নিত, উঠে এসেছে সেই অভিযোগও। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে এই যে বড় বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটি হচ্ছে শওকত মোল্লার বাড়ি। বাড়ির ঠিক পিছনের এই যে অংশ দেখা যাচ্ছে জলাশয়, এবং পাশে এখানে একটি খাল ছিল, যে খালটি সম্পূর্ণভাবে এখন মাটি দেওয়া হয়েছে বা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে, এবং একটি জমির অংশও ছিল, সেটাও ঘিরে দেওয়া হয়েছে। যাদের জায়গা তারা জানাচ্ছেন এই অংশটা সম্পূর্ণভাবে এইভাবে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং শওকত মোল্লা এটি দখল করে নিয়েছে। আপনাদের জায়গা ছিল? হ্যাঁ, এটা আমাদের জায়গা। কোনটা? শওকত মোল্লা বউ বানু এইটা মানে খাল কেটে এই ধান জমি কেটে বাস্ত করেছে, দখল করে নিয়েছে, জোর করে দখল করে নিয়েছে। এই বোর্ডটা আজ 2 বছর ধরে লাগিয়ে রেখেছে, রাস্তা হয়নি, টাকা অ্যালাউড হয়ে গেছে। কে নিল? কে নিয়েছে এটা আমরা বলতে পারবো না, শওকত মোল্লাই কন্ট্রোল করতো। কোথাও জমি দখল তো কোথাও দোকানঘর দখলের অভিযোগ। অনেক জায়গা দখল হয়েছে। কে করেছে? ওই ভেতরে পার্টি অফিস আছে। শুক্রবার রাতে এনআইএর হাতে গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। বেআইনিভাবে নদী ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগে শওকতের ছেলের কাছেও পৌঁছেছে প্রশাসনের নোটিশ। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। আবির দত্ত, এবিপি আনন্দ। মানে এখানেই মনে পড়ে যাচ্ছে সেই সন্দেশখালী শেখ শাহজাহানের কথা। একের পর এক জমি কিভাবে বেআইনিভাবে দখল করে ভেড়ি তৈরি করেছিলেন শেখ শাহজাহান। যদিও শেখ শাহজাহান জেলে রয়েছে, কিন্তু অর্ণব দা, শওকত মোল্লা কম কিসে? মমতা বন্দ্যোপাধ্যায় যাকে একেবারে নিজের নিরাপত্তাটুকু দিয়ে দিতে চেয়েছিলেন, মানে শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা ছিল, কিন্তু দুর্নীতি নিয়ে ছিল না।
দেখুন, এই বিমলদা যেটা বললেন না যে প্রশাসক হিসেবে ব্যর্থ, আমি বলবো শুধু প্রশাসক হিসেবে ব্যর্থ না, উনি যেটা দেখা গেল গত 15 বছরে উনি কিন্তু রাজনৈতিকভাবে ব্যর্থ। তার কারণ এই চুরি বলুন, দুর্নীতি বলুন, গাজুয়ারি বলুন, এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ব্লান্ডার। এই যে 11 সালের পর থেকে বিরোধী যে পরিষদটা ছিল, সেই বিরোধী পরিসরের পুরো পরিষদটা দখল করতে হবে। এই পুরো পরিষদটা দখল করতে হবে বলে এই যে গাজুয়ারিগুলো করা হয়েছে, আমরা তাহেরপুর দেখেছি, আমরা ঝালদা দেখেছি, এই যে জিনিসগুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু রাজনৈতিক ব্লান্ডার ছিল। সেই মুহূর্তে হয়তো মনে করা গিয়েছিল যে হ্যাঁ, যে পার্টি এক্সপ্যান্ড করে যাচ্ছে, কিন্তু পার্টি এক্সপ্যান্ড করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে বিরোধী পরিষদটা এমনভাবে চাপে পড়লো, তার ফলে আস্তে 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 যে পশ্চিমবাংলায় 3টে মাত্র সিট ছিল বিজেপির, সেই সমস্ত বিরোধীদেরটা এক জায়গায় সে ক্লাস্টার বেঁধে গেল। এই ক্লাস্টার বেঁধে যাওয়ার ফলটাই কিন্তু আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা চলে যাওয়া। তার মানে শুধু প্রশাসক হিসেবে না, আমি বলছি এই গাজুয়ারি দুর্নীতি প্রত্যেকটা হচ্ছে আসলে রাজনৈতিক ব্লান্ডার, এবং এই রাজনৈতিক ব্লান্ডারটা যদি করে থাকেন তাহলে তিনি করেছেন সেই রাজনৈতিক ব্লান্ডারটা একেবারে রাজনৈতিকভাবে ভুল করেছেন, পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল। এই ভুলটা যদি উনি করতেন তাহলে কিন্তু আজকে মানুষের যে সমর্থন, সে মানুষের সমর্থনকে থাকতো, এবং তৃণমূলের সবচেয়ে বড় জোরের জায়গায় ছিল হচ্ছে মানুষের সমর্থন, জনগণের সমর্থন। এটা তো রেজিমেন্টেড পার্টি না, স্ট্রাকচার্ড পার্টি নয়, জনগণের একটা স্বতঃস্ফূর্ত অর্গানিক সমর্থনের জায়গা থেকে এই পার্টিটা তৈরি হয়েছিল। সেই জায়গাটা নিজে হাতে নষ্ট করলেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। এবং এই যে একটা ব্যাখ্যা রবীন্দ্রনাথ দা দিলেন যে 2 কোটি 60 লক্ষের মধ্যে 1 কোটি হচ্ছে এরকম, 1 কোটি, আমার মনে হয় না এরকমভাবে একেবারে সংখ্যা দিয়ে এরকমভাবে বিশ্লেষণ করে দেওয়া যায় কোনো কিছু। কিন্তু একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত বিরাট ব্যাপক জনসমর্থন কোথাও একটা ছিল। সেই ব্যাপক জনসমর্থনকে উনি যেটা করেছেন থাপ্পড় দেখিয়েছে এই প্রত্যেকটি কাউন্সিলর বলুন বা মন্ত্রী বলুন, যারা এই ধরনের দুর্নীতির কথাগুলো সামনে আসছে, তারা কি করেছে, তারা বুড়ো আঙুল দেখিয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে। এই সমর্থনটাকে যে এই যে তুমি বুড়ো আঙুলটা দেখালে, তার ফলটাই হচ্ছে আজকে এমনভাবে মুছে যাচ্ছে এই জিনিসটা যে আর কোনোদিন এই জিনিসটাকে হয়তো রিকভার করা যাবে না। এবং এই রাজনৈতিক ব্লান্ডারটা চিরস্থায়ী হয়ে থাকবে। বাংলার যে রাজনৈতিক ইতিহাস 80 বছরের স্বাধীনতার পর থেকে, তাতে এই রাজনৈতিক ব্লান্ডারটাই চিরস্থায়ী হয়ে থাকবে। আমি এটাই বলবো যে এটা সবচেয়ে বড় ভুল হয়েছিল। এই ভুলটার মানে শুধুমাত্র দুর্নীতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এর ব্যাখ্যাটা রাজনৈতিক ব্যাখ্যা, অর্থাৎ এটা একটা রাজনৈতিক ভুল, রাজনৈতিকভাবে শুধুমাত্র ভ্রান্তি না, এটা রাজনৈতিকভাবে হারাকিরি করা হয়েছে, একবার হারাকিরি হয়েছে একটা। না, আমি বলছি রাজনৈতিক হারাকিরি বা রাজনৈতিক ভুলের কথা বলছেন, কিন্তু আমি বলছি এটা অর্ণব সাহা স্টুডিওতে বসে স্বীকার করছেন, কিন্তু জনমত যে তার বিরুদ্ধে গেছে, জনগণ যে তাকে প্রত্যাখ্যান করেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকার করছেন না। কিন্তু আমি বিমলদার কাছে আসার আগে, যেহেতু বারবার শেখ শাহজাহানের প্রসঙ্গ এই আলোচনার মধ্যে উঠে এলো, দর্শকদের সামনে আমি রাখতে চাইবো যে সন্দেশখালীর অস্ত্র উদ্ধারের ঘটনা গতকাল আপনাদের দেখিয়েছি, বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। সেই ঘটনায় এবার সামনে এলো একটা ট্রায়াঙ্গেল, শেখ শাহজাহান, শওকত মোল্লা এবং ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনী। কি রকম এই ত্রিকোণ কাহিনী, কিভাবে এটা চলতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দেখুন। শেখ শাহজাহান এখন জেলবন্দি, কিন্তু জেলে বসেও কি নেটওয়ার্ক চালাচ্ছেন সন্দেশখালীর একদা ত্রাস? বহিষ্কৃত তৃণমূল নেতার ঘাসতালুক সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। সেই সঙ্গে সামনে এসেছে শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও অস্ত্রকাণ্ডে ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনী। উত্তর 24 পরগনার সন্দেশখালী আর দক্ষিণ 24 পরগনার কুমড়োখালী, এই দুই জেলার যোগসূত্র স্থাপন করেছিল 3 দাপুটে তৃণমূল নেতা। উত্তর 24 পরগনায় ছিল শেখ শাহজাহান, দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লা এবং রমজান মোল্লা। তারাই মূলত বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করত। মূলত মজুত করা হতো কুমড়োখালী এলাকায় এবং সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায়, এমনই তদন্তে উঠে আসছে। এই অস্ত্র আসতো বেশিরভাগ দক্ষিণ 24 পরগনা থেকে, তোমার শওকত মোল্লার ডেরা থেকে। শওকত মোল্লার ওখানে অস্ত্র ভাণ্ডার ছিল এবং ওখানে তৈরি হতো। উনি পাচার করত শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ পাচার করতো রমজান মোল্লার কাছে। এবার রমজান মোল্লা সারা দক্ষিণ 24 পরগনা বাসন্তীটা মানে অস্ত্রের ভাণ্ডারে ছেয়ে দিয়েছিল। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজের নামাঙ্কিত বাজারে গভীর রাতে অস্ত্র ও বোমার প্রশিক্ষণও দিতেন শেখ শাহজাহান। বস্তা বস্তা ওই তোমার মার্কেটের মধ্যে থাকতো এবং ও ফায়ারিং শেখাতো ছেলেদেরকে, এইভাবে বন্দুক চালাতে হবে, এইভাবে মেশিন চালাতে হবে, এইভাবে বম মারতে হবে। শাহজাহান শেখের 2,500 থেকে 3,000 বাহিনী ছিল। 2024 সালের 5ই জানুয়ারি রেশন কেলেঙ্কারিতে তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় শেখ শাহজাহানের শাগরেদরা। ঘটনার 55 দিন পর মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। গ্রেপ্তারের পর তার শরীরী ভাষা ছিল অবাক করার মতো। গ্রেপ্তারের পর প্রায় 27 মাস কেটে গেছে। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সরবেরিয়ার বাসিন্দা নির্মল মণ্ডলের অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও এলাকায় দাপট বজায় রেখেছেন তিনি।
এমনকি জেলে বসে তাঁকেও হুমকি দেন শাহজাহান। 2024 সালের 29শে ফেব্রুয়ারি ইডির উপর হামলার ঘটনার 55 দিন পর গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে, কিন্তু সন্দেশখালীর আনাচে কানাচে এখনও প্রচুর অস্ত্র মজুদ রয়েছে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। গতকাল বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এসটিএফ অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে এটা সামান্য মাত্র। আরও প্রচুর অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহান, এমনটাই দাবি স্থানীয়দের। শাহজাহান হুমকি দিয়েছিল, এই তোর ভাইকে রবীন মণ্ডলকে সাবধান থাকতে বল, কেটে কুচিয়ে দেবো জেল থেকে, সেন্ট্রাল জেল থেকে, আর তোরে কেটে কুচিয়ে দেবো, তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, তোর কত মানে যে 40-42 জন ফ্যামিলি আছে, একটা কেউ থাকবে না, সব নিষ্পত্তি। কেন হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল ওই জায়গার ব্যাপারে। আমি কেস করেছিলাম, আমার জায়গা দোকান জোর করে নিয়ে নিল, ভাঙচুর করলো। শাহজাহান মার্কেটটা তো আমাদেরই জায়গা। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগুরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। এসটিএফ সূত্রে খবর, শনিবার এই বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই বাড়িটি আগে ছিল ইউসুফ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার। তার অভিযোগ, গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারধর করে লিখিয়ে নেন বাড়িটি। বাসন্তী হাইওয়ের ঠিক ধারে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া, এখান থেকেই শেখ ইউসুফ মোল্লার কাছ থেকে কার্যত জোর করে 2022 সালে 3 কাঠা জমির ওপর এই বাড়িটি কিনে নেন শেখ শাহজাহান। মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ ইউসুফ মোল্লার। ইউসুফ মোল্লা এমন অভিযোগ করেছেন যে ছোট বিটফলে শেখ শাহজাহানের যে গেস্ট হাউস আছে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন শেখ শাহজাহান। সেখানে যেমন উপস্থিত ছিলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী জিয়াউদ্দিন মোল্লা এবং আরও অনেকে। সেখানে তাকে মারধর করা হয় এবং জোর করে তাকে এই বাড়িটি লিখিয়ে নেওয়া হয়। বাজারে দোকান ছিল, দোকানে ওখানে 2 লাখ টাকা আগে দেওয়া ছিল, লোকে সালামি দিতে 2 লাখ টাকা দিয়েছিলাম। 2 লাখ টাকা দেওয়ার পরে অস্বীকার করেছে যে আমার টাকা দেয়নি, সেই হিসেবে জায়গা নিয়েছে। 10-15 লাখ টাকার সম্পত্তি ছিল। হ্যাঁ, মারধর করেছে, প্রকাশ্যে রাস্তার উপরে মেরেছে, গেস্ট হাউসে ডেকে। শাহজাহানের পর গ্রেপ্তার হয়েছেন শওকত ও রমজান। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। এদিন আদালতে এসটিএফ এর দাবি, এলাকায় আরও অস্ত্র মজুদ থাকতে পারে, তাই চালানো হবে তল্লাশি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব যে বগটুইয়ের ঘটনা যখন ঘটেছিল তখন সেখানে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 সপ্তাহ সময় দিচ্ছি, রাজ্য থেকে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে সাম্রাজ্যটা তৈরি করেছিলেন একেবারে 3 জন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছেন শেখ শাহজাহান এবং আরেকদিকে হচ্ছে শওকত মোল্লা, এ তো তৎকালীন মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশের ঘাড়ে কটা মাথা রয়েছে। যখন ইডি রেড করলো, আপনার মনে থাকবে অনিল দা, তখন এই সন্দেশখালীর যে বাদশাহ শেখ শাহজাহান, তার বাড়িতে ইডিকে ঢুকতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছিল, রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। এই সংশয়টাই তো সামনে এসেছিল যে তার বাড়িতে হয়তো অস্ত্র ভান্ডার মজুত করা আছে। আজকে গোটা বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। না, তখন তো তৎকালীন তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির এগেন্সটে কেস লিখে দিয়েছে। সকালে প্যারামিলিটারি মহিলা অফিসারদের ঘিরেছে, বলেছে নিয়ে গেছে সকালে, বিকেলবেলা বলছে আমাদের শ্লীলতাহানি করেছে, তার একটা কেস হয়েছে। আর আমাদের মাননীয় অর্ণববাবু যেটা বললেন না, ওটা পলিটিক্যাল ব্লান্ডার, যে পলিটিক্যাল ব্লান্ডার না, এটা হচ্ছে ডেলিবারেটলি উনি করেছেন। ওনার মতন একজন সর্বগ্রাসী, টোটালিটারিয়ান, ভিন্ডিকটিভ, হিপোক্রিট এবং পাওয়ার মঙ্গার মহিলা কেউ আমরা দেখি। পলিটিক্যাল ব্লান্ডার নয়, ওটা হচ্ছে পলিটিক্যাল প্লান্ডার। প্লান্ডার করা হয়েছে, চুরি করা হয়েছে। এবং একটা জিনিস চুরি দেখবেন সুব্রজিৎ, লোকে আমরা জানতাম, আমরা আপনাদের এখানেই বলেছিলাম, কেউ মাছ মাংস খায়, কেউ নিরামিষ খায়, কেউ সব কিছু খায়। এমন একটা স্পেসিস, মানে এরা ইট, বালি, চুন, সুরকি, গরু, মাছ, মাটি সব খায়। শুধু এখন দেখলাম তো মদের বোতল থেকেও কমিশন খায়, তারও হিসাব রয়েছে, সে নিয়েও কেস হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই হঠাৎ না পাবে। আর আরেকটা জিনিস দেখছো তোমরা, এই জিনিসটা দেখলে তোমরা ওই তিরপল, রিলিফের ত্রিপল, মশারি, গামছা, কাপড় সব খেয়ে নেয় এরা। এতে স্পেসিফিক কোথায় কী স্পেসিস, এ তো অক্সফোর্ড বলো আর তোমার কেমব্রিজ বলো, কোনো ডিকশনারিতে পাবে না। কি স্পেসিস এটা তৈরি হয়েছে আমার 11 সাল থেকে, এগুলো উনি কিছু জানতেন না।
এটা হতে পারে নাকি? ওনার বাড়ির গৃহলোককে সোনা স্মাগলিং করছে, ধরা পড়েছে। একেবারে মানে খিদে মিটতো না, মানে কি কি চুরি করা যেতে পারে সে তো রবীন্দ্রনাথ বাবু এই তৃণমূল নেতাদের দেখলেই পরিষ্কার হয়ে যায়। ত্রিকোণ কাহিনী তো মারাত্মক, একেবারে চেন সিস্টেমে কাজ চলতো। নির্মল মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে মেশিন চালাতে হবে, কিভাবে বোমা মারতে হবে সেটারও প্রশিক্ষণ দেওয়া হতো। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে তৃণমূলের বিস্তার, এটা করবার জন্য অর্ণব থিওরিটিক্যালি ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করছিল। বিস্তার কিভাবে উনি করলেন, মতাদর্শ ছিল না, ওনার কোনো সাংগঠনিক কাঠামো, উনি ওর কথাই বলছে লুজ। যেখানে যেভাবে বিস্তার করলেন সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে এই শেখ শাহজাহান, সেলিম, জাহাঙ্গীর, অনুব্রত মণ্ডল, জয়ন্ত সিং, ইনজামুল হক, এই জাতীয় কিছু লোককে জায়গিরদারি দিয়ে দিলেন। তোমরা টাকা তুলবে, তোমরা 75 ভাগ আমাকে দিয়ে দেবে, 25 ভাগ নিয়ে নেবে, এবং 75-25-এর ভাগাভাগি কিভাবে করবে। একটা লোকের, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত টাকা লাগে আমি তো বুঝতে পারি না, কত টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকবার জন্য। উনি টাকা তুলেই যাচ্ছেন, টাকা তুলেই যাচ্ছেন। দে আর টেররিস্ট। এরা শুধু চোর নয়, দেখুন, আনএথিক্যাল ইউজ অফ ভায়োলেন্স এবং সেটা ফর স্প্রেডিং ওয়াইড স্প্রেড ফিয়ার, এইটা যখনই আসে, সিভিলিয়ান প্রপার্টিকে নষ্ট করার চেষ্টা করা হয়, বোমা বাঁধার ট্রেনিং দেওয়া হচ্ছে, এ টেররিস্ট। এরা কোনো সাধারণ আসামি নয়, এরা চোর নয়। এটা বুঝতে ভুল হবে। দিস গভর্নমেন্ট ওয়াজ স্পন্সরিং এ টেররিস্ট, সাম টেররিস্ট পিপল, সন্ত্রাসবাদীদের তারা ইয়ে দিচ্ছেন। এবং এখন তো আমার ভয় হচ্ছে যে এই যে টেররিস্টের যে এই যে বোমা বাঁধার ট্রেনিং দিতেন বলছেন 2500 বাহিনী, তো যদি উনি আসতেন দেশটাকেই তো আলাদা করে দেওয়ার চেষ্টা হতো। এবং সে কথা বিজেপি বারবার করে বলছিল, আমরা কেউ বিশ্বাস করিনি, আমরা বারবার করে বলেছি না এটা ঠিক নয়। কিন্তু এই ঘটনা যদি ঘটতো, এটা তো আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। একটা লোক, একটা গুন্ডা, সেই ট্রেনিং দিচ্ছে, দাউদ ইব্রাহিমের ট্রেনিং দিয়ে যাচ্ছে। আমি বলছি একেবারে আপনার যে আশঙ্কাটা, এটা একেবারে ফেলে দেওয়ার নয়। তার কারণ গতকাল এই যে অস্ত্রগুলো সন্দেশখালীতে উদ্ধার হয়েছে, তারপর যখন কোর্টে 5 জনকে প্রডিউস করা হলো, বেঙ্গল এসটিএফ এর তরফে দাবি করা হচ্ছে যে এই সন্দেশখালীতে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। ফলে তদন্তে কি উঠে আসবে আমরা কেউ জানি না। এখন দেখুন, একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি হচ্ছেন শওকত মোল্লা। তিনি একদিকে যেভাবে এই অস্ত্র কারবারের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে, তার বিরুদ্ধে নদী চুরি, মাছ চুরির অভিযোগ সামনে এসেছে, এটা তো প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবার দেখাবো বর্তমান তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে উঠেছে নদী চুরি করার অভিযোগ। শুধু নয়, একেবারে সরকারি জমি জবরদখল করে নিজের মায়ের নামে সেখানে বিশাল একটা আশ্রম বানিয়ে ফেলেছেন তিনি। এসডিও তাকে ডেকে পাঠিয়েছেন, দেখুন। ফের সামনে এলো তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। হ্যাঁ, সরকারি তো জায়গা অবশ্যই, এটা সম্পূর্ণ একটা নদীর চর। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এলো এমনই ভুরি ভুরি অভিযোগ। মাতলার যে নদীর চর, সেই নদী দখলের অভিযোগ কিন্তু আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এসডিও ক্যানিং এর তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যে, যে নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে চাঁদমণি আশ্রম, এই চাঁদমণি আশ্রম যেটা হচ্ছে পরেশরাম দাস তার মায়ের নামে এই আশ্রমটা খুলেছিল। কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে যে প্রাথমিক তদন্ত করে আধিকারিকরা জানতে পেরেছেন যে তারা বলছেন সরকারি জমি দখল করা হয়েছে, এবং সরকারি জমি দখল করে এখানে কিন্তু নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ হয়েছে, এটা বেআইনি নির্মাণ কাজ হয়েছে। ক্যানিং এর চাঁদমণি বৃদ্ধাশ্রমের ভেতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক, কি নেই, পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকানঘর। অভিযোগ, এসবই মাতলা নদীর চর বুঝিয়ে অবৈধভাবে তৈরি করা হয়েছে। মাতলা নদীর চর বুঝে বিঘার পর বিঘা এলাকা জুড়ে তৈরি হয়েছে এই আশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে বেশ কিছু কংক্রিটের বাড়ি নির্মাণ করা হয়েছে, আশ্রমের মধ্যে পার্ক তৈরি করা হয়েছে, মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, এবং যার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষজনের অভিযোগ, এর মধ্যে বহিরাগতদের আনাগোনা চলতো অনৈতিক কাজ। 1 বছরের মধ্যে এগুলো হয়েছে, সব পাট্টা পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। হ্যাঁ, সব নদী। অপরিচিত লোকজন, সমাজ বিরোধী লোকজনের এখানে আড্ডা, এবং শুনছি
যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। এখানে একটা সম্পূর্ণ এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে 18 জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতি কর্ম করতেন, মাতচর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। নোংরামির একটা সীমা ছাড়িয়েছে, যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এসডিও অফিসে হাজিরা নির্দেশ দিয়ে নোটিশ ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে তলব করা হলো। শান্তনু নস্কর, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূলে যেভাবে ভাঙন ধরছে সেই তথ্য তুলে ধরব। কাউন্সিলরদের নিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠক এবার একেবারে বাতিল হয়ে গেল। সূত্রের যা খবর, বৈঠকে যোগ দিতে চাইলেনই না বেশিরভাগ কাউন্সিলর। যদিও বৈঠক কেন বাতিল করা হয়েছে তা নিয়ে চেয়ারপারসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগেই ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান, মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভায় কি প্রশাসন বসবে না এভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, এ হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ।
মানে শুভময়দা, তৃণমূল দলটার এমন পরিস্থিতি, চেয়ারপারসন মালা রায় তিনি বৈঠক ডেকেছেন যেখানে কাউন্সিলররা তারা কেউ গেলেন না, কেউ অসুস্থতার কারণ দেখাচ্ছেন, কেউ স্পষ্ট বলছেন যে আমি ঠিক করে নিয়েছি কোনো তৃণমূলের অনুষ্ঠানে যাব না। হ্যাঁ দেখুন, মূল বিষয়টা হচ্ছে একটা আলোচনা আমরা বারবারই করেছি যে মোটামুটি বামফ্রন্ট সরকারকে সরানোর জন্য যে দলটির সৃষ্টি, তার পরবর্তীকালে মতাদর্শের খুব ভিত্তি না থাকার জন্য সে হেরে যাওয়ার পর তার অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। কিন্তু এখানে আরো 2-3টি যুক্তি আছে। এক হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসার পর কিন্তু বিরোধীদের জন্য একটা স্পেস বজায় রাখার কথা বারবার বলছেন তারা, মুখ্যমন্ত্রীও বলছেন, শ্রমিকবাবুও বারবার করে বলেছেন। তৃণমূল কংগ্রেসের আমলে যখন আমরা লক্ষ্য করেছিলাম সেইখানে কিন্তু একেবারে বিভিন্ন দল থেকে তাদেরকে নিজের দলে আনা, কখনো ভয় দেখিয়ে বা বিভিন্নভাবে, সেই জায়গায় যেটা হয়েছে যে একটা অন্য দলকে যে রাজনৈতিক দল ধ্বংস করার পথে যায়, কংগ্রেস তো সেই ঝামেলাটা বারবার করে নিয়েছেই। বিজেপির সঙ্গে তৃণমূল নিয়ে প্রচুর আলোচনা আমাদের হয়েছে, যার মধ্যে সেটিং তত্ত্বও এসছে, কিন্তু সেখান থেকেও অনেক মানুষকে যখন আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে বা কতটা ভয় দেখানো হয়েছে, 2021 যে বিধানসভা নির্বাচন, তারপর যে ধরনের বিজেপি সমর্থকরা ভীষণভাবে তারা অত্যাচারিত হয়েছেন, এই গোটা ঘটনাগুলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটা বিরোধী শূন্য রাজনীতির ক্ষেত্র প্রস্তুত করতে চেয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্য আরেকটা অংশ ছিল যেটা মূলত দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের। হয়তো খুব সামান্য কিছু মানুষ তৃণমূল কংগ্রেসে ছিলেন যারা মতাদর্শগতভাবে কিছুটা বাম বা অতি বামপন্থী, যাদের মূল লড়াইটা ছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, একটা হিন্দু রাষ্ট্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য আমরা একটা ছোট দল, আমরা পারছি না, আমরা তৃণমূল কংগ্রেসের ছায়ার তলায় গিয়ে একটা বড় প্ল্যাটফর্মের তলায় গিয়ে লড়াই করব। এই ধরনের কিছু মানুষ তারা এখনো দেখবেন নিশ্চিন্তেই আছেন, তারা তৃণমূলের এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হননি। এখন তাদের দেখতে হবে তারা কিভাবে তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যান। এই জায়গায় অন্য রাজনৈতিক দলকে সম্পূর্ণ ধ্বংস করা, তার চেষ্টা, নিজেদের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্কর এবং মতাদর্শের একেবারে অভাব, এই বিষয়গুলি মিলে একটা মানুষের কাছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এই নির্বাচনের পর সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলছেন। অনেক ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা একটা আমাদের মতো গণতান্ত্রিক দেশে নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। চাউসেস্কুর সময় যে ধরনের ঘটনা ঘটেছিল সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে কেন, সে আবেদন বর্তমানের বিজেপি সরকারের কাছে থাকবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ যেভাবে ফেটে বেরোচ্ছে, সেগুলো তো আর বিজেপি গিয়ে গিয়ে মানুষকে বলছে না যে তৃণমূলের বিরুদ্ধে এই ক্ষোভটা দেখাও, এবং তাদের হাতে ডিমগুলো কিনে দিচ্ছেও না। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বিরক্ত হয়েছেন, সেই বিরক্তি তৈরি করার যে রাস্তাটা, সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক ধ্বংসের বীজটাও বুনে রেখেছিল অগণতান্ত্রিকতা দিয়ে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যারা গণতন্ত্রকেই ধ্বংস করতে চায়, যারা বিরোধী রাজনৈতিক দলের জন্য কোনো স্পেস রাখে না, তাদের যে এই অবস্থা হয়, এই শিক্ষাটা কিন্তু ভারতবর্ষের আগামী দিনের সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা শিক্ষা। সিপিআইএম এই রাজ্য থেকে চলে গেছে, বিজেপি অনেক রাজ্যে জিতেছে, আবার হেরেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এই জিনিসটা তৈরি করলো যেটা কেউ দেখেনি, কংগ্রেস অনেক রাজ্যে হেরেছে, সমাজবাদী পার্টি হেরেছে। কিন্তু এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যেটা ঘটলো, সেটা সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল হেরে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে আমরা কিন্তু দেখিনি। এবং তার আগেই প্রচুর নেতা নেত্রী জেলে গেছেন, জেলে যান অনেক সময়। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জেলে যান না এমন নয়, অনেক সময় ষড়যন্ত্র হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঘটনাগুলি বারবার যেভাবে সামনে এসেছে, সেটা কিন্তু একেবারে রাস্তাটা তৈরিই ছিল। আজকে বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসার পর সাধারণ মানুষ বিজেপিকে তাদের রক্ষাকর্তা মনে করে, আইনের শাসন আসছে মনে করে তারা কিন্তু এই প্রতিবাদের রাস্তাটা বেছে নিয়েছেন। এবং এই জায়গাটা আমাদের সংসদীয় গণতন্ত্রে, আমাদের আইনি ব্যবস্থার মাধ্যমে কিভাবে সামলাবেন এখন, সেটা সত্যি বিজেপির রাজ্য সরকারের কাছে। তারা উন্নয়ন নিয়ে আগামী দিনে কি করবেন এই আলোচনার বাইরে এই ডিমগুলোকে ছোড়া, তা আটকানোর জন্য কি করবেন, তাদের হয়তো অনেকটা সময় চলে যাবে। ফলে এই যে একটা রাজনৈতিক এবং গণতন্ত্র ধ্বংসের পরিস্থিতি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেছে, যে পরিস্থিতিটা অন্য রাজনৈতিক দলকে শিক্ষা দেবে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা তো আশা করছি সব রাজনৈতিক দল মিলেমিশে কাজ করতে পারবেন। শেষ যে দাবিটা থাকবে বা প্রশ্নটা থাকবে এখানে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস কোথায় যাবে,
এটা কোথায় যাবে তার একটা বড় জায়গা আছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তাদের লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পশ্চিমবঙ্গে তাদের কিচ্ছু চাই না তৃণমূলের কাছ থেকে, কিন্তু এই 29 জনের মধ্যে একটা বড় অংশকে তারা যদি তাদের সমর্থনে পান তাহলে কিন্তু আগামী দিনে এক দেশ এক ভোট বা 800-র ওপর আসনের যে পুনর্বিন্যাস সেইগুলো করার ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে যে বিজেপি এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটা সুবিধে হতে পারে। এবং সেক্ষেত্রে যে রাজনীতিতে আমরা বারবারই বলি যে এই দর কষাকষির জায়গা বিজেপি অন্য রাজ্যে করেনি এমন তো নয়, ফলে তাদের কিন্তু মূল নজর থাকবে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং রাজ্যসভায় যারা আছেন তাদের দিকে। না, আমি বলছি তার মানে বিমলদা আগামী সোমবার মানে আগামীকাল কি হচ্ছে সেদিকে তো স্বাভাবিকভাবে সকল সংবাদ মাধ্যমে নজর থাকবে, স্পেশালি কি বিজেপিও নজর রাখবে নাকি? না, বিজেপি রাজনীতিকে যেভাবে নজরে রাখে সম্ভাবনা হতে পারে সেটা শুভময়দা বলে দিলেন। ঠিক আছে, রাজনীতি সম্ভাবনার শিল্প, আমি সেই সম্ভাবনাকে তো আটকানোর আমি অন্য কথা বলছি। আমরা ভোটের আগে বলতাম 2 শ্রেণীর তৃণমূল আছে, একদল জেলে আর একদল বেলে। এখন দেখছি 2 শ্রেণীর তৃণমূল, যতটুকু বেঁচে আছে তৃণমূলে, আর খুব বেশি দিন বাঁচবেও না, একদল জেলে আর একদল জেলে গেল বলে। এছাড়া তৃণমূল কিন্তু নেই। কিছু লোক জেলে চলে গেছে অলরেডি, আর একদল জেলে গেল বলে, মানে যে কোনো সময় জেলে ঢুকে যাবে। না, আপনি বলবেন বিমল, আমি শুধু দর্শকদের স্মরণ করিয়ে দিই যে তৃণমূল যখন ক্ষমতায় ছিল এবং তৃণমূল নেতারা যখন মানে গ্রেফতার হয়ে জেলে যাচ্ছেন, তারা এরকম তুলনা করতেন তৃণমূল কংগ্রেস জেলে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা তো জেলে গেছিলেন, এইভাবে তুলনা হতো। না, সে তো ওদের ওই অপরিপক্ক এঁচড়ে পাকা নেতা বলতো দরজা খুলবো, সব বিজেপিকে ঢুকিয়ে নেবো, বিজেপি দলটাকে তুলে দেবো। আমরা বলতাম বাবু খোলে দেখাও না, এখন দেখা হলো ওর দলটাই উঠে গেছে, ওকেই লোকে ওর দলে বলছে ওটাকে তাড়াও আগে, তা নাহলে দল থাকবে না, আর দেখতে দেখতে দলটা উঠেই গেল। আমি সেই দল উঠলো কি না উঠলো আমার কিচ্ছু যায় আসে না, উঠে গেলে পশ্চিমবাংলার রাজনীতির, ভারতের রাজনীতির অতীব উপকার হবে, অবিলম্বে উঠে যাওয়ার দরকার। আমি অন্য কথা বলছি, আমার বক্তব্য হচ্ছে কেন এই তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলররা হঠাৎ করে পদত্যাগের নাটক শুরু করেছেন। আমি আবার বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু পদত্যাগের নাটক, কারণ যতদিন তারা ক্ষমতায় ছিলেন ততদিন ক্ষমতা তো বেশ চেটে পুটে খেয়েছেন। যারাই পদত্যাগের নাটক করেন, 2-1 প্রোগ্রামও করেছেন একসঙ্গে, তার অঞ্চল থেকে লোকে ফোন করেছে, দাদা জিজ্ঞেস করুন তো এখানে কত প্রপার্টি বানিয়েছে, আমরা তো জানি ওরা কি ছিল। আজকে হঠাৎ করে পদত্যাগের নাটক করছেন, ভাবছেন যে মানুষ তাদের অন্তত ডিমটা আর ছুড়বে না। দেখুন, কেউ কারোর দিকে ডিম ছুড়ুক, আমরা চাই না যে কেউ ক্যাঙ্গারু কোর্ট বসাক, কিন্তু আমার মনে পড়ে যায় 2021 সালের ঘটনা, যে বাচ্চা মেয়েকে নিয়ে একজন মহিলা লুকিয়েছিল দমদম স্টেশনে, যে স্যার আমাকে উদ্ধার করুন, আমাকে দেখলে আমার ক্ষতি করতে পারে। শয়ে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, পকেটের পয়সা খরচ করে তাদের সেফ আশ্রয়ে পাঠাতে হয়েছিল। এগুলো আমি ভুলতে পারি না। তো মানুষকে আমি বলি সাবধানে থাকুন, আপনারা আইন হাতে নেবেন না, তারপরেও মানুষের এই আবেগকে তো আটকাতে পারি না আমরা। আজকে এই যে গণরস আছড়ে পড়ছে, জনরস এইভাবে এই তৃণমূল নেতাদের ওপরে আছড়াচ্ছে, একটাই কারণ, এরা মানুষকে শান্তি দেয়নি। আজকে যারা পদত্যাগের নাটক করছে তারাও একই কাজ করেছে। এবং সবচেয়ে দুঃখের কথা, অর্ণবকে একটা বলি, আজকে অর্ণব বলছে বটে যে তৃণমূল এই অন্যায় করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই অর্ণবই তো এই টেলিভিশন চ্যানেলের এই প্রোগ্রামে এই ঘরে বসে দিনের পর দিন একেবারে সমস্ত রকমের বাদ দিয়েই তৃণমূল দলটাকে সমর্থন করে গেছে। তখন যদি এরা প্রতিবাদ করতে যে না এটা ঠিক হচ্ছে না, অন্যায় করছে, তাহলে হয়তো কিছু হলেও হতে পারতো, বাট ইটস টু লেট। হয়তো মানুষজন তৃণমূলকে যেরকম ঘৃণা করে, অন্তত তোমাদেরও খুব ভালোবাসে না, এই বার্তাটা তোমাদের আমি দিয়ে দিলাম। বেশ, অর্ণবদা, একেই বলবো যে আপনি সরাসরিভাবে দাগিয়ে দিলেন এরকম করে। আমি এইটুকু আপনাকে বলবো যে ওইরকম প্রত্যক্ষভাবে যেভাবে আপনি বলছেন অন্যায়কে সমর্থন করা, আমরা যারা আউটসাইডার এই দলে 15 বছর আউটসাইডার ছিলাম, এখন আমরা আউটসাইডার, আমাদের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কখনোই এই ধরনের দুর্নীতিকে সমর্থন করা নয়। আপনি যদি একটু মনে করে দেখেন, আপনার সঙ্গে আমি এর আগে অনেক অনুষ্ঠান করেছি বিমলদা, আপনি যদি মনে করে দেখেন যেরকমভাবে রে করে একেবারে প্রত্যক্ষ লোকজনেরা যেভাবে সমর্থন করেছে, আমি কোনোদিন সেভাবে সমর্থন করিনি এবং এখনও সেটা করছি না। আমি প্রথম কথা যেটা বলছি, রবীন্দ্রনাথ যেটা বললেন যে বুদ্ধিজীবীরা নাকি এইগুলো করেছে, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুদ্ধিজীবীর কোনো ভূমিকাই নেই, কোনো ভূমিকাই নেই। তার কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা যেটা পারে সেটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই ন্যারেটিভ তৈরি নিত তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ একটু বলেন যেটা তারা যেটা পারতেন সেটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করতে পারা। যেমন বিজেপি আরএসএস এর একটা নির্দিষ্ট ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ তৈরি করার জায়গায় তারা গুরুত্ব দেয়, সেই গুরুত্ব দেওয়াটা তো তৃণমূল কংগ্রেস দেয়নি কোনোদিন। সেটা যদি তারা দিতেন তাহলে সেই সত্যি পাল্টা লড়াইয়ের জায়গাটা তৈরি হতে পারত।
সেই লড়াইয়ের জায়গায় তৈরি হতে পারতো এবং রাজনৈতিক লড়াইয়ের জায়গায় তৈরি হতে পারতো। আমি কেন বললাম যে দুর্নীতির একটা রাজনীতিকরণ ঘটেছে? এই দুর্নীতির রাজনীতিকরণটা তো রাজনৈতিক ব্যঙ্গার এই জন্য যে আমি বিরোধী পরিষদ পুরোটা খেয়ে নেবো। খেয়ে নিলে যেটা হবে, বিরোধী পরিষদটা কখনো পুরোপুরি খেয়ে নেওয়া যায় না, ওই জায়গায় ক্লাস্টার বেড়ে যায় এবং যে শক্তির সঙ্গে আমি লড়াই করতে চাইছি সেই শক্তিকেই আরো বেশি করে শক্তিশালী হয়ে ওঠে। আমি বাম চাই না, কংগ্রেস চাই না, সমস্ত পরিষদ আমি খেয়ে নিচ্ছি। তার ফলে যেটা হবে যে ওই অংশটাই কিন্তু ক্লাস্টার বাঁধবে। যে পশ্চিমবঙ্গে 3টি মাত্র সিট ছিল বিজেপি, সেই জায়গায় সেখান থেকে 208টা সিট যে হয়ে যাওয়া, সেটা তো রাজনৈতিক ব্যঙ্গারেরই ফল। আপনি বলছেন বকে যে বুদ্ধিজীবীদের কোনো গুরুত্ব ছিল না, যারা ন্যারেটিভ তৈরি করতে পারে শিক্ষিত লোকেরা ছিল, তাদের কোনো গুরুত্বই ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মমতা ব্যানার্জি বুঝতে পারেনি এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে গণতন্ত্রের জোরটা কত। মানুষ মার খেতে খেতে এমন জায়গায় পৌঁছেছে, এই গণতান্ত্রিক পথেই কিন্তু এই দলটাকে উৎখাত করে ছেড়ে দিল। উনি বুঝতে পারেনি আসলে তিনি নিজে গণতান্ত্রিক নন। তিনি লড়াই করেছেন, ডেফিনেটলি লড়াই করে সিপিএমকে তিনি উৎখাত করেছেন, কিন্তু তারপরে সেই একই ভুল আরো খারাপভাবে করতে শুরু করলেন, কারণ তিনি গণতন্ত্র মানেন না। তার এই স্বৈরাচারী মনোভাব কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে শেষ করেছে। দেখুন, অর্ণব সাহা বলছিলেন যে দুর্নীতি রাজনীতিকরণ। আমরা তো এতদিন পর্যন্ত রাজনীতির দুর্বৃত্তায়ন শুনে এসেছি। এই দুর্নীতি রাজনীতিকরণ এটা একটা নতুন কয়নে, যার জন্য অবশ্যই কৃতিত্ব বলুন বা দায় বলুন সেটা গত 15 বছরে তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার পরিণতি যেমন ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সরাসরি ভাঙন, একই ছবিকে এবার সংসদীয় দলেও দেখা যেতে চলেছে। তার কারণ খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজ ফের করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। দেখুন, যখন ধোঁয়া ওঠে আগুন তো নিশ্চয়ই আছে। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়, আগুন যখন লাগে আগুনটা সর্বগ্রাসী হয়। দলেরই বিদ্রোহের আগুনে ঝাড়খাড় তৃণমূলের ঘর। বিধানসভা, পুরসভা, জেলা পরিষদের পর এবার সংসদেও তৃণমূলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে রবিবার দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেদিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত শিলমোহর দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए। कुछ नहीं होने वाला। मैं खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদার আর সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে বিদ্রোহীদের অধিকাংশের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ানো। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। সূত্রের খবর, লোকসভার মতো একই পরিস্থিতি রাজ্যসভাতেও। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে 9 জনই বিদ্রোহী। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ ও মেনকা গুরুস্বামী। রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডি জোটের হাত ধরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জোটেও এখন প্রবল ডামাডোল। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের দিনই কি সাংসদদের দিক থেকে বড়সড় ধাক্কা আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা
লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে এটা ভাবাটা অমূলক নয়, কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। বিধানসভা পুরসভার রাশ হাত থেকে বেরিয়ে গেছে। সংসদীয় দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণও কি সপ্তাহের শুরুর দিনই শেষ হয়ে যাবে? অপেক্ষা সেটাই দেখার। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, অনেকে এইরকমভাবে ব্যাখ্যা করছেন যে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে যে বিরাট ভাঙন তৈরি হয়েছে, তারপর আগামীকালকে যে ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য তৃণমূল কংগ্রেস মূলত মমতা বন্দ্যোপাধ্যায় খড়কুটোর মতন সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। তার মধ্যে সংসদীয় দলে আবার আরেকটা বড় ভাঙনের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সেই ভাঙন কি আটকাতে পারবেন? আমি ওটাই আসছি। তার আগে আমি একটু অর্ণবের প্রশ্নের উত্তর দিই। একটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ছিল, 18টা ভাগে ভাঙা হয়েছে, 18টা ভাগে। আর প্রত্যেকটাতে ওই ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রীর লোকেরা তারা ছড়ি ঘোরাতো। বঙ্গবিভূষণ, মহানায়ক, যাদের কোনোদিন নায়ক হওয়ার কথা নয়, তারা মহানায়ক পুরস্কার পেয়ে গেছেন, বঙ্গবিভূষণ পুরস্কার পেয়ে গেছেন। এবং এই নিয়ে এই যে একটা ভাইস চ্যান্সেলররা মঞ্চে বসে আছেন, এর থেকে বড় লজ্জাজনক কিছু হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মঞ্চে ভাইস চ্যান্সেলর বলছেন, তারা এসে তার হয়ে কথা বলছেন। এইটাই তো বুদ্ধিজীবী সাপোর্ট। এই সাপোর্টটা যদি না থাকতো, পশ্চিমবঙ্গে উনি 5 বছর, ওই 16 সালেই উনি চলে যেতেন। এই সাপোর্টটা বিভিন্ন লোককে কমিটিতে, রেলওয়ে কমিটি, এই কমিটি, সেই কমিটি, তাতে 50,000, 1 লাখ টাকা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এবং এদেরকে চুপ করিয়ে দিচ্ছেন। যারা তার বাইরে গেছিল, ওই অনির্বাণ ভট্টাচার্যের মতো, স্বরূপ বিশ্বাস, তাদেরকে সারা জীবনের মতো ব্যান করে বসিয়ে রেখেছিল। একটার পর একটা তাদের চোখের সামনে সিনেমা এসছে, তাদের নামতে দেওয়া হয়নি। এই ঘটনা ঘটে গেছে। আজ স্বরূপ বিশ্বাস নিয়ে লোকে কথা বলছে, তখন কোথায় ছিল পরমব্রত চট্টোপাধ্যায়? কোথায় ছিলেন? তিনি ছিলেন না। এই লোকগুলো তার পাশে সারাক্ষণ ছিল বলেই আজকে কিন্তু এই পশ্চিমবঙ্গের এই দুর্দশা। এবার আমি আসছি ইন্ডিজোটের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে। ইন্ডিজোটে দেখুন, এটা ঘটনা যে উনার পক্ষে দাঁড়িয়ে এখন উনি দলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। দলের নিয়ন্ত্রণ তিনি চেষ্টা করবেন, রাহুল গান্ধীর কাছে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন, কিন্তু দল ভাঙার প্রক্রিয়াটা যখন একবার শুরু হয়, তখন এই স্নোবল এফেক্টটা তার মধ্যেও চলবে। এবং এই লোকগুলি তো মতাদর্শের কারণে আসেনি, এই লোকগুলিও এসছে তাদের নিজেদের ধান্দায় এসছে। এই লোকগুলি খুব বিরাট আদর্শ নিয়ে এসছে, এইরকম কথা ভাবার উচিত নয়। সুতরাং যখনই তারা এই প্রক্রিয়াটা শুরু হবে, তখন তারা কিভাবে সুযোগ পেতে চাইবেন, এটা দেখবার মতো। দেখুন, এটা ঘটনা বিজেপি তাদেরকে নিয়ে এক্ষুনি তাদের দলে ঢুকিয়ে দেবে না, কিন্তু একটা ব্লক যদি করে নিতে পারে, 42 জন 41 জনের মধ্যে যদি 32-35 জনকে তারা নিয়ে রাখতে পারে, যে তারা তাদের মতোভাবে আলাদাভাবে দল, যেটা পশ্চিমবঙ্গে যেরকম একটা ব্লক হয়েছে সেরকম ব্লক করে বিজেপিকে সমর্থন করে যায়, তাহলে পশ্চিমবঙ্গেও লাভ, বিধানসভায় লাভ নেই, আমাদের শুভময়বাবু বললেন, কিন্তু লাভ নেই। একটা বিরোধী দল যদি মুখাপেক্ষী হয়ে থাকে সরকার পক্ষের, তাহলে আমাদের মুখটা কোথায় থাকবে? বস্তুত পক্ষে সরকার পক্ষের মুখাপেক্ষী হয়ে এই ঋতব্রতের দল থাকবে এখন, কারণ তাদের গায়ের দুর্গন্ধটা দূর করতে হবে। দুর্গন্ধ দূর করে তাদেরকে ঢুকতে দেবে না বিজেপি, কিন্তু তাদেরকে বসিয়ে রেখে দেবে, একটা কথা বললে তোমাদের বিরুদ্ধেও কেস দেবে। সুতরাং এরা তো জানে এরা নানা অন্যায় করেছে, নানা দুর্নীতি করেছে, এদেরকে যে কোনো মুহূর্তে জেলে ভরা যায়। জেলে না ভরে জেলের বাইরে রেখে দিয়ে এদেরকে সমর্থনটা কিন্তু বিজেপি নিয়ে যাবে, এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যা হবে, ভারতের ক্ষেত্রেও তাই হবে। গোটা সংসদের ক্ষেত্রে এদের সমর্থনগুলো আস্তে আস্তে বিজেপি ওই চেরি ফল খাওয়ার মতো শতরঞ্জকে খিলাড়িতে লর্ড কার্জনের ঠিক তেমনি করে টুক টুক করে লর্ড কার্জন যেমন খাচ্ছিলেন, তেমনি বিজেপি এবার খেয়ে দিতে শুরু করবে। কিচ্ছু করার নেই, এমনভাবে তৃণমূল দলটা এগিয়ে গেছে, তাতে যা অবস্থার হওয়ার কথা সেই অবস্থার দিকে যাচ্ছে। সেই রোধ করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, কারো নেই। শুভময়দা, না, রবীন্দ্রনাথ দা যেটা মূলত বলার চেষ্টা করছেন, যেমন সুইং এর রিভার্স সুইং হয়, সেই রকম সেটিং এর রিভার্স সেটিং। অর্থাৎ রবীন্দ্রনাথ দা যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদিকে যেমন একটা পুরো বিরোধী শূন্য রাখার তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু
না না না, আমি বলি আপনাকে, আমি আপনার পক্ষেই বলবো, আপনি আটকে দেবেন না, এটা তো মুশকিল। আমি বলছি এবার যদি না, সে তো সেটিং থিওরি বস্তা পচা হতেই পারে, কিন্তু এক সময় তো তৃণমূল আর বিজেপির জোটও ছিল, রাজনীতিতে সবটাই সম্ভব ছিল, সেটিং ছিল না, সেটিং। আমার মূল বক্তব্যটা হচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে একটা বড় আলোচনা হয়েছিল, কিন্তু একই সঙ্গে যে লড়াইটা এবার বিজেপির নেতারা দিয়েছেন এবং কর্মীরা দিয়েছেন, সত্যিকারেই মানুষ এবং নেতা তারা বিশ্বাস করেছিলেন যে আগের রাজনীতির ইতিহাস যাই থাক না কেন, সেই রাজনীতির ইতিহাস ভেঙে পশ্চিমবঙ্গের এই জায়গাটার বাইরে বার করতে হবে। এর মধ্যে তো কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই, একসঙ্গে ছিল কেউ কেউ, তারা আলাদা হয়েছে। বামপন্থীরাও একসময় বিজেপির সঙ্গে দুপাশে গিয়ে দাঁড়িয়েছিল ভিপি সিংকে প্রধানমন্ত্রী করার জন্য, এগুলো ইতিহাসেই আছে। ফলে আজকের দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে বিজেপি যদি সৎভাবে চায়ও যে তাদের একটা বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে থাকুক, তারা গলা তুলুক। আমরা কেন্দ্রেও শুনেছি তো, নরেন্দ্র মোদী অনেকবার বলেছেন আমরা চাই একটা শক্তিশালী বিরোধী থাকুক। সেই শক্তিশালী বিরোধী রাহুল গান্ধী তার ভূমিকা পালন করতে পারছেন না বলেই আজকে আরশোলা পার্টিকে হয়তো মাঠে নামতে হচ্ছে। সুতরাং বিরোধী পার্টি থাকবে কি থাকবে না তার দায়টা আমরা শুধুমাত্র বিজেপির ওপর, তারা সরকারে আছে বলে দিতে পারি না। আমাদের সেইখানে বুঝতে হবে বিজেপি বিরোধী দলগুলি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে তারা ভারতবর্ষের শক্তিশালী বিরোধীর জায়গাটি তৈরি করার জায়গায় যেতে পারছেন না। কালকে যখন ইন্ডিয়া জোট হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস যাবে, তার সঙ্গে যদি আবার অন্য কেউ, ঋতব্রত বাবুর বা অন্য কোনো তৃণমূল কংগ্রেস গিয়ে বলে আমরা ইন্ডিয়া জোটের অংশ, তখন সেই ইন্ডিয়া জোট আরো বেশি করে দুর্বল হবে এবং বিজেপির যারা সমর্থক বা নেতাকর্মী আছেন তারা বুঝতে পারবেন যে তাদের বিরুদ্ধে লড়াইটা আর নেই। ফলে সংসদীয় গণতন্ত্র রক্ষায় নিঃসন্দেহে বিজেপির একটা দায় আছে, কিন্তু বিজেপির সামনে কোনো পথ নেই যদি এমন একটা ঘটনা ঘটে যে বিরোধী শক্তিগুলো বিজেপি সেটিং না করলেও বিজেপির সেটিং এ গিয়ে যোগ দেয়, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হবে এর উত্তর আমার ধারণা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির জানা নেই। কারণ পশ্চিমবঙ্গের বিজেপি তো গিয়ে বলতে পারে না এই রে তৃণমূল গোটাটা আমার হাতে চলে এসছে, সিপিএম তোমাকে আরো 4টে সিট দেবো, তুমি ভালো করে লড়াই করো, এটা হতে পারে না। ফলে সংসদীয় গণতন্ত্র, যে গণতন্ত্রে বিরোধীর অত্যন্ত দরকার আছে, যে বিরোধীটা বিজেপি বিভিন্ন সময় করতে পেরেছে সঠিকভাবে বিজেপির রাজত্বকালে, আমি বলছি তো বিজেপিরও একটা সরকারে থাকলে তাদেরও আধিপত্যবাদ থাকবে। পৃথিবীর সমস্ত সংসদীয় গণতন্ত্র সে কথা প্রমাণ করে যে ক্ষমতায় থাকলে তখন আর সেই জায়গা থেকে একটা করাপশনের প্রশ্ন, তার যে আধিপত্যবাদের প্রশ্ন আসবেই। বিজেপিও তার মধ্যে সেই দোষগুণের মধ্যে দিয়েই বিজেপি একটি সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক দল। কিন্তু সমগ্র বিরোধী যদি নিজেদের কাজে ফেল করেন সেক্ষেত্রে তারপর কান্নাকাটি করে লাভ নেই। সেক্ষেত্রে বিজেপি চাক কি না চাক ভারতবর্ষে কিন্তু বিরোধীদের গণতান্ত্রিক পরিসরের জায়গাটা ছোট হয়ে যাবে। বিমলদা, আমি আপনার পক্ষে বলেছি তো? আচ্ছা, আমি তার উত্তরটা আমি কিছুক্ষণ পর পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন বিমলদার কাছ থেকে জানবো। কিন্তু সেটিং এর যেহেতু এতগুলো কথা হচ্ছিল, দেখুন কোন সেটিং এ এখন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন রোধ করা যাবে সেইটা বড় প্রশ্ন। রোধ করা তো দূর, সেই ভাঙন আরো চওড়া হতে পারে বলে আশঙ্কা সামনে আসছে। এবার 20 জন সবেমাত্র এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 20 জন বিধায়ক সম্বল, তাতেও কি ভাঙন ধরাবেন? সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা সম্ভাবনা জোরালো, অন্তত ইঙ্গিত তো সেদিকেই সন্দীপন সাহা নিজে দিচ্ছেন। দেখুন, যে 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে। সবেধন নীলমণি 20 জন বিধায়ককেও কি শেষ পর্যন্ত রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার শেষ সম্বলেও কি ভাঙন ধরাবেন? সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা শনিবার সেই জল্পনা ফের উস্কে দিলেন বিধানসভা ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক। আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। পচা মাছের একটা ঝুড়ি থেকে যদি কিছুটা মাছকে আলাদা করে রাখা হয় তাহলে সে মাছ ভালো মাছ বা জ্যান্ত মাছ বা টাটকা মাছ হয়ে যাবে না। তৃণমূল ভেঙে যত রকমের দল হবে তারা তৃণমূলের মতনই হবে এবং তৃণমূলের থেকেও খারাপ হতে পারে। সুতরাং মানুষ আর এইসব দল উপদল কোন দল তৃণমূলের মধ্যে এসব নিয়ে আর ভাবছে না।
2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। প্রশ্ন তো তাকে করা হবেই। দেখুন, আমরাও তো প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর পাইনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে। প্রশ্নের সম্মুখীন তো তাকে নিশ্চিতভাবে হতে হবেই। একদিকে পরিষদীয় দল, অন্যদিকে সংসদীয় দল, কোনো কিছু নিয়েই এখন স্বস্তিতে নেই একদিন ক্ষমতার শীর্ষে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। সোমবারই সংসদীয় দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে। দিল্লিতে বসেই কি পরিষদীয় দলে আরও ভাঙনের সম্মুখীন হতে হবে তাকে? অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন বিমল শঙ্কর নন্দ বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেসে কি হলো না হলো তাতে আমাদের কি মাথা ব্যথা। এই তো খোদ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ডার মধ্যেই নেই। কিন্তু এইটা তো আপনি মানবেন বিমলদা যে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল, তাদের অন্দরে যদি এই রকম ফাটলটা চওড়া হয়, এ তো বিজেপির কাছে এর থেকে ভালো খবর আর কি হতে পারে? না, আমি গণতন্ত্র মানা একজন মানুষ হিসেবে একটা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দলের কোনো বিকল্প নেই। কেন্দ্রেও মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার এই কথা বলেছেন যে কংগ্রেস একটি শক্তিশালী বিরোধী দল হয়ে উঠুক। কিন্তু আয়রনি হচ্ছে এই যে দল আজ বিরোধী হয়েছে সেই দল যখন শাসক ছিল যা যা কাণ্ড কারখানা করেছে সে তো প্রত্যেক দিন এই সান্ধ্যকালীন আলোচনায় বা অন্য আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। ফলে এদের পক্ষে আদৌ কতখানি বিরোধী দল হয়ে ওঠা সম্ভব? ঠিক যে অবস্থা সিপিএমের হয়েছে, যারা বুথ দখল, যারা রিগিং, পরের বাড়িতে সাদা থান পাঠানো, এইভাবে মানুষকে ইন্টিমিডেট করেছে, ভয় দেখিয়েছে, আজকে তারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সামান্য একটু প্রাসঙ্গিকতা আছে বলেই আমি প্রায় বললাম, প্রায় অপ্রাসঙ্গিক একটি শক্তিতে পরিণত হয়েছে। এবারে 4% ভোট পেয়েছে। ইলেকশনের আগে ওদের এক নেতা একটা সবাই বলেছিল ইলেকশনের পর বিজেপি 4% পার্টি হয়ে যাবে। দুঃখের বিষয় নিজেরাই 4%, এবারে পরের নির্বাচনে প্রায় 0% হয়ে যাবে। তাদের নিয়ে কেউ চিন্তা করে না। তৃণমূলেরও একই হাল। কারণ তুমি যখন শাসক, তুমি কোনো গণতান্ত্রিক নিয়ম মানোনি, তুমি একটা গণতান্ত্রিক দলকে টিকতে দাওনি, তুমি প্রত্যেককে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছো। দাঁতে দাঁত চেপে যারা লড়াই করেছে তার বিরুদ্ধে তুমি পুলিশ লেলিয়েছো, তার বিরুদ্ধে পার্টির ক্রিমিনালদের লেলিয়ে দিয়েছো। এরপর তুমি যদি গণতন্ত্রের কথা বলো, কে শুনবে? ফলে এইখানে কথা বলা যাবে না বলে কিছু লোক আলাদা হয়ে চলে গেছে, তারা আলাদা জোট তৈরি করেছে, ব্লক তৈরি করেছে। এবার তাদের সামনে চ্যালেঞ্জ, তারা কিভাবে বিরোধী দল হয়ে উঠবে, তারা কিভাবে গঠনমূলক বিরোধিতা করবে, সে তো তাদের ওপর নির্ভর করবে। আমি শুধু একটাই কথা বলবো যে সৎভাবে বিরোধিতা করলে কিন্তু গণতন্ত্রে তার জায়গা আছে। এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলে দিয়েছে বিরোধীদের স্পেস বিরোধীদের থাকবে, সেখানে বিন্দুমাত্র আমাদের ইচ্ছে নেই হাত দেওয়ার। আমরা কাউকে মেরে ধরে নিজের দলে আনবো না। তার কারণ প্রত্যেকে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, একটা সিম্বল নিয়ে নির্বাচিত হয়েছে, তারা তাদের মতো রাজনীতি করুক, সবাইকে বিজেপি করার দরকার নেই। এটা গণতন্ত্রের স্বাস্থ্যকর বিষয়ও নয়। আমরা শুধু একটা কথা বলবো, এরা শক্তিশালী বিরোধী দল হয়ে উঠুক। এরা পশ্চিমবঙ্গ বিধানসভার যে দীর্ঘ ট্র্যাডিশন, অসাধারণ বক্তৃতা রাখতেন এমন বহু মানুষ ছিলেন, হরিপদ ভারতীর মতো, সেই রকম বক্তৃতার কেন্দ্র হয়ে উঠুক। আইন যখন পাশ হবে সেটা নিয়ে চর্চা হোক। তৃণমূল এগুলো কিচ্ছু করেনি, মাঠে ময়দানে অশিক্ষিত ক্রিমিনালদের মতো মারপিট করেছে। আমরা এই ক্রিমিনাল দল আর চাই না গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা চাই একটা যোগ্য বিরোধী দল, তারা সমালোচনা করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে। আমি প্রথমেই বলবো যে রবীন্দ্রনাথ দা বললেন না যে বাংলা একাডেমি একটা ছিল, তারপর 18টা একাডেমি তৈরি। আপনি নামগুলো বলতে পারবেন? 18টা একাডেমি কি একটু শেষ করে নিই। এই যে আপনি 18টা একাডেমির কথা বলছেন, তার মানে আমি অন্তত 2-3টে জিনিসের কথা বলছি। যেমন ধরুন ILSR,
আইএলএসআর তৈরি হয়েছে এই জমানায়, তৃণমূল জমানায় তৈরি হয়েছিল। আইএলএসআর হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়ার যে গবেষণা করা এবং চারখণ্ডের সেই যে চারখণ্ড তৈরি করেছিল তারাই করেছে। এক নম্বর, না না, ব্রাত্য বসু জয় গোস্বামীকে বলবেন না, যারা করেছে তারা গবেষক, তারা সেই কাজটা করেছেন, সেটা স্বীকৃতি দিন। বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দিয়েছে আইএলএসআর। আইএলএসআরকে কিন্তু টাকা মানে টাকা দিয়ে সাহায্য করেছে রাজ্য সরকার, রবীন্দ্রনাথ দাস, সেটা ভালো কাজ। দু নম্বর আমি যেটা বলছি, শিশু কিশোর একাডেমি, আমি আপনাকে একটু বলেনি, শিশু কিশোর একাডেমি এবং বাংলা একাডেমি এরা গত 15 বছরে যে মানের পাবলিকেশন করেছে সেটা কিন্তু অতীতে হয়নি, এবং সেটা ইনক্লুসিভ একটা চেহারা নিয়েছিল। সেখানে 250 জন পারফর্ম করতো, সেখানে 1000 জন পারফর্ম করেছে, এবং সেখানে আমি বলছি আদিবাসী, প্রান্তবাসী, মানে একেবারে জনপদের যে লোকজন তারাও এসেছেন সেখানে পারফর্ম করতে। সে তো ইনক্লুসিভ চেহারা, সেটা আপনি ভালো বলবেন না খারাপ বলবেন। আপনি এইটাকে বলতে পারেন যে এই এতগুলো করার কোনো দরকার নেই, তো দরকার নেই, কোনো অসুবিধা নেই। এটার উপর নির্ভর করে না জনগণের সমর্থন, জনগণের সমর্থন কোনো বুদ্ধিজীবী, কোনো নারীকের নির্মাতার উপর নির্ভর করে না। এবং কিন্তু এই চেষ্টাগুলো করা হয়েছিল, এটা একটা স্পেস তৈরি হয়েছিল, এই স্পেস তৈরি করা হয়েছিল। একটা স্পেস একাডেমির কাজটা ছিল একটু বলবে কি কাজ ছিল? হ্যাঁ, বিমলদা, কবিতা একাডেমি পৃথিবীর কোথাও, ও তো বাংলা একাডেমি, না কোথাও পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোথাও সেই কমিটিতে আছেন, পৃথিবীর কোথাও নেই। শুধু কবিতার জন্য একটা একাডেমি তৈরি করা এবং গোটা বাংলা থেকে, গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে তরুণদের নিয়ে আসা এবং সেখানে নিয়ে এসে সেটা তো করা হয়েছে, সেটা করা হয়েছে। অসংখ্য মানুষ এসছে সেখানে। বেশ বেশ, এবার আমরা পরের প্রসঙ্গে আসবো। বিশ্বাস ব্রাদার্স, দেখুন এক ভাই জেলে রয়েছে, মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাস অর্থাৎ দাদা আরো বিপাকে পড়লো, কারণ তাকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে এবার অভিযোগ সামনে আসছে। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। দেখুন, এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজরি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে?
আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত। সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে? তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না? বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। মানে একদিকে তো অনিল দা, অরূপ বিশ্বাস তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি এবং যেখানে অভিযোগ আসছে যে তিনি কোনো মেডিকেল সার্টিফিকেটও দেননি। আগামীকাল তাকে তলব করা হয়েছে এবং সেখানে হাজিরা দেন কিনা আমাদের নজর তো থাকবে। কিন্তু যে তদন্ত, অর্থাৎ সেই মেসি কাণ্ডে শতদ্রু দত্ত একাধিক অভিযোগ করছেন। তিনি কিছুক্ষণ আগে আপনি শুনলেন প্রতিবেদনে আমরা দেখালাম, তিনি বলছেন যে পাস তার থেকে নেওয়া হয়েছিল, সেই পাস বিক্রি করা হয়েছে। তারপর ওই যে জলের বোতল, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করা হয়েছে। হাজার হাজার টাকা দিয়ে দর্শকরা তারা টিকিট কেটেছিলেন, সেই টাকা তারা ফেরত পাবেন তো? কারণ তৎকালীন ডিজিপি রাজীব কুমার তিনি স্পষ্ট বলেছিলেন যে সেই সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। মানে তদন্ত তাহলে এবার কোন দিকে এগোবে? না, ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারছি না, এই সিআইডি বা ইডি যারা নোটিশ দিচ্ছেন, 41A সিআরপিসি যেটা রয়েছে, যেটা এখন 35 বিএনএসএস রয়েছে, তাতে পরিষ্কার যা প্রভিশনটা রয়েছে, ওখানে নোটিশ সার্ভ করলে যাকে সার্ভ করে সি শ্যাল অ্যাটেন্ড, কোনো অপশান নেই। এবং তার সাবসেকশন 4-এ বলছে যে না হয় পুলিশ শ্যাল অ্যারেস্ট। এখানে কি ন্যাকামি করে আমি বুঝে পাই না। আমি ন্যাকামিই বলছি। 160-এ নোটিশ দিচ্ছে, 160-এ বারবার ধরে 4বার 5বার 6বার ধরে, যার জন্য ফাজলামি মারছে এরা, ধরে 41-এ দিয়ে কেন ঘাড়ে ধরে নিয়ে যাচ্ছে না? তাদের তোমরা ধরে বেঁধে নিয়ে যাক, ফাজলামি করছে। এখানে খেলা দেখতে এসে লোকে টাকা দিয়ে, আমরা ইডেনে ডিউটি করেছি, কোনোদিন গ্যালারির ভেতরে করে বোতল নিয়ে ঢুকতে দিতাম না, বাইরে আসতো খেত। এখানে নিয়ম আছে, ওখানে বলাও আছে জল নিয়ে যাবেন না, এবার ভেতরে বাইরে প্রচুর জলের ব্যবস্থা আছে, জলের বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসের ক্রেট বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে। আর যাকে দেখতে গেছেন লিওনেল মেসিকে, তাকে ঘিরে রেখেছেন এনারা, ওনার ফ্যামিলি ঘিরে রেখেছেন, তাকে দেখা যাচ্ছে আরেকজন চোখে সানগ্লাস লাগিয়ে চলে গেছেন, লোকে তিনি নিজেকে প্রজেক্ট করছেন, ওনার সানগ্লাস রেবনের না গুচির সেটা দেখতে গেছে। যাকে দেখতে গেছে তাকে আপনারা ওপরে একটা এই তোমার ব্যাটারি অপারেটেড জিপ নিয়ে ঘোরালেই হতো, পেছনে তার সিকিউরিটি থাকতো, কিংবা একটা নিচে উঁচু ডায়াস করতেন, করে ওনাকে উনি উঠে দেখাতেন, লোকে খুশি হতো। 2-4টে বল দেখেতেন, 10-12টা, ওনার সই করা বল গ্যালারিতে লাথি মেরে দিয়ে দিতেন, শর্ট করে দিতেন, বলগুলো লোকে পেলে খুশি হয়ে যেত। ওনাকে দেখতেন, খালি ওনার ফ্যামিলি ঘিরে রেখেছেন। আরে বাবা ঠিক আছে, তুমি আছো, মন্ত্রী আছো, তোমার লোক দেখতে চাইবে, দেখতে যাবে, তুমি হোটেলে দেখাও, বাইরের লোককে দেখতে দাও। ওনাদের দেখতে যেন বাসে দাঁত বের করে করে বেরছে, কোমরে হাত দিয়ে দিয়েছে, ওনার সিকিউরিটি সরিয়ে দিয়েছে, সেটাও দেখা গেছে। এগুলো কি মানে মন্ত্রী? কোনো দায়িত্ব নেই এনাদের? আমরা লোকের থেকে টাকা নিয়েছি, নিয়েছি। তারপর যেটা বললেন দেবস্মিতা, যেটা বললেন, তখন ডিজি সাহেব বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে, তাতে নিয়ে আবার ওনার গোসা হয়েছে। টাকা তো সব হয়ে গেছে ভাগ। এখানে একটা কোনো জিনিস অর্গানাইজ করতে একটা মূর্তি বানিয়ে দিয়েছে, সেটা কি একটা কিম্বুত কিমাকার অর্ধেক জিনিস। কি ফাজলামিগুলো করেছেন, এই টাকাগুলো লোকেরা রেখেছে, লোকেরা ভেঙে যাবে। লোকেরা যে ভেঙেছে চেয়ারগুলো, লোকেদের দোষ দিয়েছে, তাদের ধরে ধরে আনা হচ্ছে, সেটাই তো অন্যায় করা হচ্ছে। অ্যারেস্ট করা উচিত ছিল সেই দিনই ওনাদের ফেলিওরের জন্য। তো এখন এড়াবেন কি করে? আর 41-এতে কেন নোটিশ দিচ্ছেন আমি বুঝে পাচ্ছেন। ওরা কেন 160 দেয়, 5বার 6বার 7বার করে ফাউল করছে, ফ্লাউট করছে। এই যা কালকে 8 তারিখে দেখার দরকার ছিল, ওই হঠাৎ আবার চলে গেছেন দিল্লি। এগুলো ফাজলামি করছেন। হ্যাঁ, শুভময় মৈত্র কিছু বলতে চাইছেন। হ্যাঁ, দেখুন, মূল যেটা অনিল এখন বললেন এবং একটু আগে অর্ণববাবুও যেটা বলছিলেন, আপনি শিল্প সাহিত্য খেলাধুলো যেখানেই দেখুন আর কি, অর্ণববাবুও তো বেশ ভালো লেখেন, কিন্তু অর্ণববাবুর বই পশ্চিমবঙ্গের কটা লাইব্রেরিতে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পশ্চিমবঙ্গের কটা লাইব্রেরিতে আছে? এই প্রশ্নটি মূলত যেটা আসবে, পশ্চিমবঙ্গে কিন্তু জ্ঞানীগুণী মানুষের অভাব ছিল না। তারা ওই মাসির কানটি কামড়ানোর আগে যদি একবার বলতেন, দেখুন আপনি যা লিখছেন এটা আবোল তাবোল লিখছেন, আপনি এইগুলো লিখছেন সব লাইব্রেরিতে পাঠাচ্ছেন, এমন করবেন না। আজকে তো তাও মেসি এসছেন একরকম, এখন বলার হলে কে বলতে পারতেন বলে আপনার মনে হয় শুভময়দা?
দেখুন, যারা এই যে যাদেরকে রবীন্দ্রনাথ বাবু একটু আগে বুদ্ধিজীবী বলে যে প্রশ্নগুলো তুলছিলেন, সেই প্রশ্নটা তো আমাদের গায়েও লাগে, এবং আমরাও তো বিভিন্ন সময় নিশ্চয়ই আমাদের মতো করে মন খুলে বলতে পারিনি। হয়তো কিছু কিছু প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কিন্তু আমাদের সাহসের অভাব হয়েছিল। আগামী দিনে যদি বিজেপি সত্যিকারের এই সাহসটা দিতে পারে, তাহলে তাদের যে বক্তব্যগুলো গণতন্ত্রের সেটা থাকবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ফুটবলের কথা ভাবুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত দলের হয়ে বা পশ্চিমবঙ্গের হয়ে মাঠে নেমে পড়েননি। আপনি স্টেডিয়ামের সামনে ওই মূর্তিটার কথা ভাবুন, কোমরের ওপর থেকে কাটা একটা কিম্ভূত কিমাকার গোল। আপনি মেসির মূর্তির কথা বলুন, যে মূর্তির দিকে মেসি নিজে তাকিয়ে দেখলে নিজেই হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। এই যে ঘটনাগুলো বারবার করে তৃণমূল কংগ্রেস করেছে, একেবারে তাদের নেতৃত্বে কিন্তু সেখান থেকে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এটা করতে পারেনি। এই জায়গায় কিন্তু বারবার করে বলতে হবে, সংগঠন ভিত্তিক দল, সে সিপিআইএম হোক বা বিজেপি, তাদের দলের মধ্যে কিন্তু আলোচনা হয়, সেখানে দ্বন্দ্ব হয়, সেখানে বিকল্প প্রস্তাব আসে। এমন হয় যে সেখানে লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী হতে পারেন না, নরেন্দ্র মোদী সামনে উঠে আসেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকের যে সংকট, সেই সংকট পারিবারিক একটা কর্পোরেট কোম্পানির সংকট, যেখানে সেই কোম্পানির মালিক বা তারা তাদের নিজেদের পরিবারকে অগ্রাহ্য করতে পারছেন না বৃহৎ রাজনৈতিক স্বার্থের জন্য, এবং সেই রাজনৈতিক দলের যে লোকগুলো যারা বহুদিন ধরে ছিলেন, তারা কেউ ভয়ে, কেউ ভক্তিতে, কেউ একেবারে ব্যক্তিগত স্বার্থে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেছেন এবং তাদের সর্বনাশ করেছেন। এবং তাদের মধ্যে যে অংশ আজকে বেরিয়ে যাচ্ছেন, ভালো সাজছেন, তারাও কিন্তু আদতে নিজেরা সেই দলটিরই সর্বনাশ করছেন। আজকে অবশ্যই তৃণমূল কংগ্রেসের মধ্যে ৯৯% মানুষ সৎ, কারণ ২ কোটির ওপর মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে ১% ২ লক্ষের ওপর যারা এই দুর্নীতি দুর্বৃত্তায়নে জড়িত, তাদের সমর্থকরা নন। যিনি ১৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তার মধ্যে কোনো দুর্বৃত্তায়নের প্রশ্ন খুঁজে পাওয়ার জায়গাই নেই, তিনি দুর্নীতি করেন না। ফলে সেই মানুষগুলোকে নেতৃত্ব দেওয়ার মতন লোক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই উঠে আসতে হবে। এখন কে উঠে আসবেন আমরা জানি না। আর বিজেপিকে সাবধান থাকতে হবে। সত্যি কিন্তু বিজেপির কাছে একটা চরম প্রবলেম যে এই তৃণমূল কংগ্রেসের এই যে ২ লক্ষ ২.৫ লক্ষ মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের ওই ৯৯%-র বাইরের ১%, তারা যদি দল বেঁধে বিজেপিতে ঢোকার চেষ্টা করেন, তাহলে বিজেপিতে তো বহু লোককে লাগবে চৌকাট আটকানোর জন্য। তাদের একটা সাংগঠনিক সিস্টেম আছে, তারা নিশ্চয়ই চাইবেন না তৃণমূলের এই মানুষগুলো আসুন। কিন্তু একই সঙ্গে শুভময়দা বলছেন যে সমালোচনাটা কেন প্রথম থেকে দলের অন্তর থেকে এলো না। আমি বলছি প্রশ্নটা হচ্ছে কে বলবে বলুন তো, যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওটা ভাস্কর্যের মধ্যে পড়ে না, ভাস্কর্যের শালীনতার মধ্যে ওই জিনিসটা যায় না, বা যেটা তৈরি করা হয়েছে ওটা মেসির মূর্তির দেখে মনে হচ্ছে না, বা আমি বলছি যে এপাং ওপাং জপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটা কোনো কবিতা গোত্রের মধ্যে পড়ে না, কে বলবে এটাকে? আমি বলছি কার ঘাড়ে তখন কটা মাথা আছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশ পরিবৃত্ত করে আলোকিত করে থাকতেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে ওইখানে দাঁড়িয়ে বলবেন যে এটা কবিতা গোত্রের মধ্যে পড়ে না? প্রশ্নটা রইল, যেহেতু প্রসঙ্গ উত্থাপন এখানে শুভময়দা তুললেন। কিন্তু অরূপ বিশ্বাসকে নিয়ে আলোচনা হচ্ছিল, খেলার আলোচনা অরূপ বিশ্বাসকে নিয়ে হবে না তো কাকে নিয়ে হবে? এবার আরেকটা হচ্ছে স্বরূপ বিশ্বাস, ২ ভাই, ওই বলে না যে জুটিতে লুটি, সেই রকম একটা পরিস্থিতি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। টালিগঞ্জে কাজ পেতে হলে মোটা অঙ্কের তোলা দিতে হতো, ঘনিষ্ঠ হতে চাপ দেওয়া হতো মহিলা কর্মীদেরও, আর যারা প্রতিবাদ করতো, অন্তত প্রতিবাদ করার সাহসটুকু যারা দেখাতো, তাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ সামনে এসেছে। দেখুন, স্বরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, টালিগঞ্জের ত্রাস। অভিযোগ, যার নির্দেশের বাইরে স্টুডিও পাড়ায় গাছের পাতাও নড়ত না। রাজ্যে পালা বদলের আগে পর্যন্ত তিনিই ছিলেন কার্যত শেষ কথা। সেই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, আর তারপরেই স্বরূপের স্বরূপ সামনে আসতে শুরু করেছে। মুখ খুলছেন স্টুডিও পাড়ার অনেকেই। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে
তাদের প্রিয় মানুষ হতে হয়। এই মেকআপ শিল্পীর অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তার অভিযোগপত্রে উঠে এসেছে অত্যাচারের বর্ণনা। বলা হয়েছে টালিগঞ্জে কাজ পেতে হলে স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে হবে, প্রতিবাদ করলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও গিল্ডের কার্ড পেতে বা যে কোনো কাজ পেতে স্বরূপ অ্যান্ড কোম্পানিকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। অভিযোগপত্রে ওই মেকআপ আর্টিস্ট উল্লেখ করেছেন, গিল্ডের কার্ড তৈরির জন্য পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের থেকে ৪৫,০০০ টাকা নেওয়া হয়। বীরভূমের আরেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভারের থেকে চাওয়া হয়েছিল ১ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা আর্ট ডিপার্টমেন্টের এক সদস্য প্রতিবাদ করায় তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি অন্তত ৫০ জনের থেকে ৪৫,০০০ টাকা করে নেওয়া হয়েছে। এসব জানালে তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ৫ই এপ্রিল আমার বাড়িতে ৩ জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসকে জেরা করে গিল্ডের ৪ সদস্যের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ডোনেশন বাবদ একটা বড় অঙ্কের টাকা ঢুকত, সেই টাকার হিসেব অন্য কেউ রাখতেন। স্বরূপ বিশ্বাসকে জেরা করে এমনই তথ্য পাওয়া গেছে। উঠে এসেছে গিল্ডের ৪ সদস্যের নাম। গিল্ডের ওই ৪ সদস্যকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মানে বিমলদা, এই স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, এই দুই ভাইয়ের বিরুদ্ধে যা অভিযোগ সামনে এসেছে, তাতে করে একজন ক্রীড়া দপ্তরের দুর্নীতির দায়িত্ব নিয়েছিলেন আর একজন বিনোদন জগতের দুর্নীতির দায়িত্ব নিয়েছিলেন। আমার একটা কথা মনে পড়ে গেল, সম্ভবত ২০১৫ সালে একদম বিধানসভার লবিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাসকে বলেছিলেন, কি রে তোর ভাইয়ের জন্য কি আমার লোকগুলো এখানে রাজনীতি করতে পারবে না? রোজ এত পেটায় কেন? এটা চাইলে আমি খবর কাগজের কাটিংও দেখিয়ে দেবো, টেলিভিশন চ্যানেলে পুরনোগুলো তোমাদের বার করো, সেগুলো সব রয়েছে। অর্থাৎ এরা মানে বিজেপি সিপিএম তো ছেড়ে দিলাম, তাদের পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছে, নিজের দলের লোকেদের যাদের পছন্দ নয় তাদেরও পিটিয়েছে। লক্ষ্য একটাই, এই এলাকা আমার সম্পত্তি, আমি কাউকে ঢুকতে দেব না। আর একটা ঠান্ডা মানে হালকা চালে বলি, বেশি কিছু করার দরকার নেই। যদি কালকে অরূপ বিশ্বাস বিধাননগর থানায় যান, ওসিকে শুধু একটা অনুরোধ করব, কিচ্ছু করার দরকার নেই, একটা সাদা কাগজ দিন, কিছু কঠিন কঠিন বাংলা লিখতে দিন, অরূপ বিশ্বাস নিজে জেলে ঢুকে যায়, বলে আমার লেখার দরকার নেই, আমি জেলে যাচ্ছি। এইসব পণ্ডিতদের তো ধরে এনে মমতা ব্যানার্জি ইয়ে করেছিল, যেগুলো রিক্সা চালাতো বা অটো চালাতো, পানের দোকান দিত, সেগুলোকে মন্ত্রী বানিয়েছিল। আর আবার কি আছে, আমি রিক্সা চালানো অটো চালানোকে খারাপ কিন্তু বলছি না, একদম মজা করে দিন যেটা বললেন ঠিকই বললেন। আমার মনে হয় যে শুভময়দা, বিমলদা এবং রবীন্দ্রনাথ দা যা কথা বলেছেন এবং আমি যে কথাটা বললাম, আমার মনে হয় আমরা একই কথা বলেছি। 14ই নভেম্বর 2007 অপারেশন সূর্যোদয়ের পর যে মিছিল হয়েছিল, সেই মিছিলে আপনি অরূপ স্বরূপ এদেরকে দেখতে পেয়েছিলেন? আপনি পাননি। সেদিনকে যে লোকগুলো ছিল সেদিনকে সামনে দাঁড়িয়ে, সেই লোকগুলো যদি পরবর্তীকালে সত্যি সত্যি জায়গা পেত, তাহলে আজকের এই দিন দেখতে হতো না, আজকে এই চেহারাও দেখতে হতো না। একটা সম্পূর্ণ নতুন চেহারার রাজনীতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা পজিটিভ চেহারা নিয়েই এসেছিল। সেই চেহারাটার একটা চরম পতন এবং চরম ভাঙন আমরা দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করছি। কিন্তু তার মানে ওই যে চেহারাটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সম্ভাবনাটা পুরো ভুল ছিল, এটাও আপনি আজকে বলতে পারেন। শুভময় মৈত্র, দ্রুত। হ্যাঁ বিমলদা, এরপর আপনি আবার কিং কর্তব্য বিমূঢ় এই বানানটা কিন্তু লিখতে বলবেন না, তাহলে পুরো তৃণমূল দলটাই উঠে যাবে। ফলে এখন যাই হোক, একটা মূল কথা হচ্ছে, তৃণমূল নিয়ে আলোচনার দিন কিন্তু শেষ হতে চলেছে। বিজেপির যে মধুচন্দ্রিমার সময়ও শেষ, এবং আগে তো আমরা তৃণমূল এবং বিজেপির সমালোচনা করার চেষ্টা করতাম, দুই শাসক। আগামী দিনে কিন্তু যারা নিরপেক্ষ থেকে সমালোচনা করতে চান, তাদের দায়িত্ব বাড়বে, কারণ তখন রাজ্য এবং কেন্দ্রে একই সরকার। এবং বিমল দ্বারা যদি সেই স্পেসটা দেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র আরো পুষ্ট হবে। না, শুভময়দা বলছে যে তৃণমূল নিয়ে আলোচনার সময়সীমা শেষ হতে চলেছে। খুব দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সময় একদম শেষ, ওয়ান লাইন। আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে শুধু গ্রেপ্তার করলে কিন্তু দায় সেরে দেওয়া যাবে না। বিজেপি সরকারের দায়িত্ব যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে এনে এদের বিচার সম্পূর্ণ করা, এবং যেটাতে বিজেপি সরকারের আসল সাফল্য নির্ভর করবে। এই এত দোষী, এত দুর্বৃত্তকে যথাযথ বিচার আইনি প্রক্রিয়ায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারলে। রসিকতা ঢঙে হলো একটা ভাবনার কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্রিগেডের জেল বানানো যায় কিনা, সেই নিয়ে একটা ভাবনা চিন্তা। কিন্তু আমি বলছি, যেটা শুভময় মৈত্র বলছিলেন না, যে তৃণমূল নিয়ে আলোচনার দিন শেষ হতে চলেছে, সম্ভবত এখনই সেটা নয়, তার কারণ আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কিনা অরূপ বিশ্বাস, দুই হচ্ছে সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির মুখোমুখি হতে হবে, তিনি যাবেন কি, আমাদের নজর থাকবে। এবং জাতীয় রাজনীতিতে নজর থাকবে আগামীকালকের জন্য।
ইন্ডি জোটের যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে সেখানে কি হবে, নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।